দরবার ভর্তি লোকের মধ্যে এত দ্রুত ঘটনাটা ঘটল যে কেউ বুঝে ওঠার সুযোগ পেল না। মুহূর্তের মধ্যে বর্ষার ফলা বুক চিরে সামনে বেরিয়ে এলো। দাসীটির মুখ হা হয়ে গেল। এক ফোঁটা শব্দ বের হলো না তার মুখ থেকে, শুধু চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে শরীরটা সামনে ঝুঁকে পড়ে গেল পাথরের মেঝেতে। ঠক করে শব্দ হলো। মেঝেতে লাল রক্ত ছড়িয়ে পড়তে লাগলো। দরবারখানার ভেতর মুহূর্তেই নেমে এলো মৃত্যু নীরবতা। কারো শ্বাস নেওয়ার শব্দও যেন শোনা যাচ্ছে। সবাই স্থির হয়ে আছে। কারো মাথায়ও আসেনি ঠিক কোথা থেকে বর্ষাটা এলো। সবাই এতক্ষণ বিচার সভার দিকে মনোযোগ দিয়েছিল যে কারো চোখ দরজার দিকে বা জানালার দিকে যায়নি। বাকের শাহ আচমকা উঠে দাঁড়ালেন। তার গম্ভীর কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। কি করেছে এটা? কেউ উত্তর দিল না। সবাই আতঙ্কিত। আজ অব্দি মহলের ভেতরে এমন ঘটনা ঘটেনি। দরবারখানার বাতাস যেন হঠাৎ জমে গেছে। মেঝেতে পড়ে থাকা দাসীটির শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কেউ এগিয়ে গিয়েও তাকে বাঁচানোর চেষ্টা করল না, কারণ আঘাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ভয়ে সিটিয়ে গেল মেহেরুন্নেসা। তার আঙুল শক্ত হয়ে ধরল প্রভার হাত। মুহূর্তেই তার চোখে আতঙ্ক ভরে উঠল। এই প্রথম সে এত কাছে থেকে কারো মৃত্যু দেখেছে। শরীরটা অনিচ্ছাকৃত কেঁপে উঠল। অজান্তেই আরও কাছে সরে এলো প্রভার। নিকাবের আড়ালে থেকেও বোঝা যাচ্ছে তার শ্বাস দ্রুত হয়ে উঠেছে। প্রভা মেহেরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার নিজের চোখেও আতঙ্ক, যদিও এমন দৃশ্য বহুবার দেখেছে সে। কিন্তু তা মহলের বাহিরে দরবারখানার সবাই এখন একসাথে তাকিয়ে আছে চারদিকে। কিন্তু কেউ বুঝতে পারছে না বর্ষাটা ছড়েছে কে। শুধু বাইজিদ শাহ স্থির দাঁড়িয়ে আছে। তার চোখ ধীরে ধীরে ঘুরে গেল দরবারখানার অন্ধকারের কোণের দিকে। চোখের গভীরে তখন অদ্ভুত এক সন্দেহের ছায়া, কারণ এই প্রাসাদে এমন নিখুঁত নিশানা করতে পারে এমন মানুষ খুব বেশি নেই। মেহেরের দিকে খেয়াল হতেই বাইজিদ দেখল সে প্রভার পিছনে লুকিয়ে ভয়ে সিটিয়ে আছে। এসব দেখার অভ্যাস নেই তো তার। দ্রুত লাশ সরানোর ব্যবস্থা করতে বলল। দাসীটির লাশ বাইরে নিয়ে যাওয়া হলো। দরবারখানায় আবার নীরবতা নেমে এলো। বাকের শাহ ধীরে গম্ভীর কণ্ঠে বললেন, মেহেরুন্নেসা নির্দোষ না, সে প্রভার অত্যাচারিতর সাথে সামিল, আর না শাহজাদা ঘটিত কোনো বিষয় এ যুক্ত। প্রভা নিঃশব্দে মেহেরুন্নেসাকে আরও কাছে টেনে নিল। বাকের শাহ আবার বললেন, সকালেই তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে আমাদের প্রসাদে, আর তার কোনো বন্দিত্ব নেই। কথাটা শেষ হতেই দরবারখানায় হালকা গুঞ্জন উঠল। কিন্তু সেই শব্দগুলো যেন বাইজিদ শাহের কানে পৌঁছালো না। তার বুকের ভেতর আচমকা যেন কেউ একটা ঝড় ছেড়ে দিয়েছে। মেহরুন্নেসা চলে যাবে, এই মেয়েটা চলে যাবে। মুহূর্তের জন্য তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ল, যেন কেউ নীরবে এসে তার ভেতর থেকে কিছু একটা ছিনিয়ে নিতে চাইছে। তার চোখ অজান্তে এগিয়ে থামল মেহরুন্নেসার দিকে। সাদা বোরখার আড়ালে দাঁড়িয়ে আছে সে, ক্লান্ত, দুর্বল। হাতের কবজি দুটো লাল হয়ে আছে, কিন্তু সেই দুর্বলতার মাঝেও মেয়েটার ভেতরে এক অদ্ভুত নীরব শক্তি আছে। বাইজিদের মনে হঠাৎ ভেসে উঠল সেই রাতের কথা। খামের ওপর ছোট করে লেখা একটা নাম, মেহেরুন্নেসা। কেবল একটা নাম অকারণে কেমন যেন তার মনে গেঁথে গিয়েছিল। তারপর সেই দিন প্রভাকে আনতে গিয়ে প্রথম যখন এই মেয়েটার চোখের দিকে তাকিয়েছিল, সেই চোখে ছিল ভয়, তবু অদ্ভুত এক সাহসও ছিল। সেদিন থেকেই যেন কোথাও অজান্তে একটা অদৃশ্য সুতো বেঁধে গেছে। আজ যদি সে চলে যায়, এই অদ্ভুত অনুভূতিটা কি আবার শূন্য হয়ে যাবে? এই অনুভূতিটা কেমন ভালো লাগছে তার কাছে। এই চিনচিনে ব্যথাটাও মধুর লাগছে। মেহরুন্নেসার যাওয়ার কথা উঠতেই অস্থিরতা বাড়তে লাগলো। বাজিদ বুঝতে পারছে না কেন তার ভেতরটা এমন অস্থির হয়ে উঠছে। কখনো তো কোনো নারীর জন্য এমন অদ্ভুত টান অনুভব করেনি। তবু এই মেয়েটার কথা ভাবলেই বুকের ভেতর কেমন অচেনা অস্বস্তি জন্ম নেয়, যেন তাকে এখান থেকে চলে যেতে দেওয়াই মানে নিজের ভেতর থেকে কোনো অমূল্য জিনিস হারিয়ে ফেলা। বাইজিদের জল শক্ত হয়ে উঠল।
এখনই তাকে যেতে দেওয়া যাবে না। সবাই তাকালো তার দিকে। বাকের সাহ ভ্রু কুঁচকে বললেন। যেতে দে না মানে? বাইজিদ স্থির কণ্ঠে বলল। এই অবস্থায় তাকে পাঠানো ঠিক হবে না আব্বা। তার চোখ তখনও মেহরুন্নেসার উপর স্থির। ওনার শরীর দুর্বল, হাতের অবস্থা তো আপনি দেখছেন। এমন অবস্থায় কাউকে বাড়ি পাঠানোটা ঠিক হবে না। বাইজিদের কণ্ঠে এবার দৃঢ়তা। দরবারখানার বাতাস আবার ভারী উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে বাকের শাহ ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, তাহলে সুস্থ হলে যাবে। এই কথাটা শোনার পর তার বুকের ভেতর জমে থাকা অদৃশ্য চাপটা যেন একটু হালকা হলো। সিমরান দাঁত কটমট করলো, বিড়বিড় করছে। এই মেয়েটাকে আটকাচ্ছে কেন? বেশ তো বিয়ে হচ্ছিল, অসহ্যটা ধুর। মেহরুন্নেসাকে নিয়ে প্রভা নিজের ঘরে গেল। পালঙ্কের ওপর মেহেরকে বসতে বলে দরজা বন্ধ করে দিয়ে আসলো। এখন কেউ আসবে না, বোরকা খোলো, হাঁসফাঁস লাগে না তোমার? মেহের হিজাবটা হাত দিয়ে ধরতে পারছে না, দুটো হাত টকটকে ফুসকায় ভরে গেছে। প্রভা সাহায্য করলো। বোরখা খুলে সবুজ রঙের জামা পরে মাথায় ঘোমটা টেনে দিল। প্রভা মেহেরের পোড়া হাত দুটা ধরে অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলল। আমার ভাইজানের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেহের, মাফ করে দাও। এসব বলিও না তো ভাবি। তোমার ভাইজান আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, করেছে তোমার মা। ওদের কথার মধ্যেই দরজায় কড়া পড়ল। মেহের চলে গেল ভেতরের কক্ষে। প্রভা দরজা খুলতেই এক দাসী বলল। জমিদার বাবু আপনাকে তার কক্ষে ডেকেছেন। প্রভার ঘরের ভেতরে আরেকটি ছোট্ট ঘর আছে। সেখানে কেবল ছোট্ট একটি পালঙ্ক, দেয়ালে একটি ছোট্ট মশাল লাগানো। মেহের সেখানে গিয়ে বসলো। দরজার সামনে শুধু একটা পর্দা দেয়া। প্রভা পর্দাটা ভালো করে টেনে দিয়ে বলল। আমি আব্বার সাথে দেখা করে আসি, তুমি এখানেই থাকো। মেহের মাথা নেড়ে সম্মতি জানালো। পালঙ্কের ওপাশে ছোট একটা জানালা আছে। মেহের এগিয়ে গিয়ে বসলো সেখানে। জানালা খুলে দিল দুই হাতে। চাঁদের আলোয় প্রাসাদের পাশের ঝর্ণাটা খুব মনোমুগ্ধকর লাগছে। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে তোলা এই প্রাসাদটার সৌন্দর্য অসীম। জানালা দিয়ে দেখা যাচ্ছে দুয়ের কয়েকটা পাহাড়ের চূড়া। কুয়াশারা ঢেকে রেখেছে পাহাড়ের গা। এই যেন চোখের শান্তি। মেহের মুগ্ধ হয়ে দেখছে বাহিরের প্রকৃতি। বড় বড় পাইন গাছের মাথার উপর কুয়াশার আস্তর। কিন্তু এত বড় প্রসাদটা এত নীরব হয়ে গেল কেন? দিনের বেলায় তো বেশ জাঁকজমকপূর্ণ থাকে। কক্ষের ভারী দরজাটা ঠেলার শব্দে সতর্ক হলো মেহের। হকচকে উঠে বসল। ভারী দরজাটা ঠেলে কক্ষে ঢুকলো বাইজিৎ। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভারী কাঠের ঘর্ষণের শব্দটা প্রতিধ্বনির মতো বাজল। কক্ষে ঢুকেই সে অভ্যাসবশত গম্ভীর কণ্ঠে ডাকল। রত্না, রত্না। তার কণ্ঠের গভীরতা যেন ঘরের দেয়ালে গিয়ে ধাক্কা খেল। কিন্তু কোনো উত্তর এলো না। ভেতরের ছোট কক্ষের পর্দার আড়ালে বসে থাকা মেহরুন্নেসা মুহূর্তে সোজা হয়ে বসে পড়ল। বুকের ভেতর ধূপ ধূপ শব্দ উঠছে। সে বুঝতেই পারেনি কেউ আসবে। কণ্ঠস্বর শুনে বুঝে গেছে বাইজিৎ শাহ এসেছে। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সে পর্দার আড়াল থেকেই ধীর কণ্ঠে বলল। ভাবি তো নেই এ ঘরে, উনি তো তার বাবার সাথে দেখা করতে গেছেন। কথাটা বলেই যেন একটু থেমে গেল মেহের। নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হলো। এত বড় প্রসাদে একজন পুরুষের সঙ্গে এমনভাবে কথা বলার অভ্যাস তার নেই। বাজির দরজার কাছে দাঁড়িয়েছিল। কণ্ঠটা শুনেই তার চোখ সরু হয়ে এলো। সে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো ঘরের ভিতর। আপনি? কণ্ঠে অবাক হওয়ার চেয়ে যেন সংকোচ বেশি ছিল। পর্দার আড়াল থেকে মেহের বলল। জি। এক মুহূর্ত চুপ করে থেকে বাইজিদ আবার বলল। রত্নপ্রভা নেই? না, উনি জমিদার বাবুর কাছে গেছেন। বাইজিদের চোখ এবার গিয়ে থামল সেই ছোট পর্দার দিকে। পর্দার ওপাশে মশালের ক্ষীণ আলো দুলছে। আলোর ছায়ায় আভাস দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে বলল। আর আপনি এখানে একা বসে আছেন? মেহের কিছু বলল না, শুধু চুপ করে রইল। হঠাৎ বাইজিদের গলা একটু শক্ত হয়ে উঠল। আরেকটা কথা, মেহের ভ্রু কুঁচকে শুনছে। রত্নপ্রভাকে ভাবি ভাবি বলে ডাকবেন না। পর্দার আড়ালে মেহের চমকে উঠল। কেন? বাইজিদ কঠিন গলায় বলল। সে সম্পর্কটা আর নেই তাই। মেহের কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল। ঠিক আছে। কথাটা শুনে বাইজিদের চোখে অদ্ভুত এক ঝলক দেখা দিল। ঠিক তখনই
বাইরের দিক থেকে ঠান্ডা বাতাস এসে ঢুকলো জানালা দিয়ে। মশালের আগুনটা দুলে উঠল। বাইজিদের সবুজাব চোখ এবার শুরু হলো। কড়া কণ্ঠে বলল। জানালাটা বন্ধ করুন। মেহের একটু অবাক হলো, মনে মনে বলল, পর্দার ও পাশে থেকে বুঝলো কি করে জানালা খোলা? বাইজিদ যেন অচিরেই বুঝে ফেলল মেহেরের মনের অব্যক্ত প্রশ্ন। বাতাসে মশালের আলো দুলছে, বেশ টের পাচ্ছি। এই মহলে রাতের বেলা কেউ দরজা জানালা খোলে না। আপনিও মাথায় রাখবেন কথাটা। মেহের কণ্ঠ নিচু করে বলল। আমি মাথায় রেখে কি করব? আমি কি এখানে থাকবো নাকি? হ্যাঁ, থাকবেন। কথাটা এমনভাবে বলল বাইজিদ যেন অধিকার আছে, আবার অদৃশ্য এক উদ্বেগও লুকানো। মেহের কিছু না বলে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে জানালার কাছে গিয়ে সেটা বন্ধ করে দিল। কাঠের পাল্লা লাগার শব্দটা ছোট কক্ষের মধ্যে ভারী হয়ে উঠল। আবার এসে পালঙ্কে বসল। বাইজিদ কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর জিজ্ঞেস করলো। হাতের অবস্থা কেমন? প্রশ্নটা শুনে মেহের নিজের দুটো হাতের দিকে তাকালো। ফুসকায় ভরা লাল হয়ে থাকা চমড়া মশালের আলোয় আরও স্পষ্ট দেখাচ্ছে। সে ধীরে বলল। আগের চেয়ে একটু ভালো। বাইজিদের ভ্রু কুঁচকে গেল। ভালো? তার কণ্ঠে অবিশ্বাস। সে কয়েক পা এগিয়ে এলো পর্দার দিকে। হাতটা কি আমায় একটু দেখানো যাবে? মেহের চুপ করে রইল। এবার বাইজিদ নিজেই পড়ে গেল অস্বস্তিতে। এভাবে বলাটা বোধহয় ঠিক হয়নি। কয়েক মুহূর্ত নীরবতার পর বাইজিদ নিচু গলায় বলল। রত্না ওষুধ লাগিয়ে দিয়েছে? হুম। তাহলে? বাইজিদ কিছু বলতে যাবে, এমন সময় মেহের নিজের হাতের তালু জোড়া বাড়িয়ে দিল পর্দার অপর পাশে। বাইজিদ এতটাও আশা করেনি বোধহয়। হাতের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ইচ্ছে করলো পোড়া জায়গাগুলো একটু হাত দিয়ে ছুঁয়ে দিতে। ইস, কি বাজেভাবেই আঘাত করেছে ফুলের মতো মেয়েটাকে। মারজানের প্রতি চিৎটা ক্রমশ বাড়ল বাইজিদের। তারপর গলা আবার আগের মতো গম্ভীর হয়ে গেল। হাত দুটো সাবধানে রাখবেন, কয়েকদিন ভারী কিছু ধরবেন না। মেহের উত্তর দিল না। বাইজিদ আবার চুপ হয়ে গেল। পর্দার আড়ালে বসে থাকা মেয়েটাকে সে দেখতে পাচ্ছে না, তবু অদ্ভুতভাবে মনে হচ্ছে সে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে তার ক্লান্ত চোখ, ফ্যাকাশে মুখ আর পোড়া হাত। মশালের আগুনটা টুকটুক করে জ্বলছে। পর্দার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল বাইজিদ। অদ্ভুত এক টান অনুভব করছে বুকের ভিতর। মনে হচ্ছিল এই সামান্য কাপড়ের আড়াল সরালেই সে দেখতে পাবে মেহেরুন্নেসাকে। কেন যেন প্রবল ইচ্ছে হচ্ছিল একবার শুধু তার মুখটা দেখার, কিন্তু সেই ইচ্ছে যতটা তীব্র হয়ে উঠেছিল ততটাই শক্ত করে নিজেকে সামলে নিল সে। চল শক্ত হয়ে গেল। শেষমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলে সে মুখ ফিরিয়ে নিল, কারণ সে বুঝে গেছে এই মুহূর্তে পর্দাটা সরানো মানে শুধু একজন মেয়েকে দেখা নয়, নিজের ভেতরের এক অচেনা দুর্বলতার সামনে হার মানা। এই মেয়েটার আশেপাশে আসলে নিজের অনুভূতিদের নিয়ন্ত্রণ করা এক যুদ্ধের সমান মনে হয় বাইজিদের কাছে। কক্ষের মাঝখানে ভারী কাঠের সেই লম্বা টেবিল, তার উপর ছড়িয়ে আছে রাজ্যের মানচিত্র, জমির নকশা, হিসাবের মোটা খাতা আর সিলমোহর করা কাগজপত্র। মশালের হলুদ আলোয় টেবিলের ওপর আঁকাবাঁকা ছায়া পড়েছে, যেন প্রতিটা রেখায় কোনো গোপন হিসাবের গল্প বলছে। সেই টেবিলের সামনে বসে আছেন বাইজিদ শাহ, গায়ে তার কালো পাতলা পাঞ্জাবি। রাতের নীরবতায় পোশাকটা শরীরের সঙ্গে লেগে আছে, যেন তার দীর্ঘকায় গড়নটাকে আরও স্পষ্ট করে তুলেছে। গলার কাছে দু একটা বোতাম খোলা, চুলগুলো হালকা এলোমেলো হয়ে কপালের ওপর পড়ে আছে। মাথা নিচু করে তিনি কাগজের উপর ঝুঁকে আছেন, কখনো মানচিত্রে আঙুল চালিয়ে কিছু মাপছেন, কখনো হিসাবের খাতায় দ্রুত কিছু লিখে নিচ্ছেন। দেখলে মনে হয় এই মুহূর্তে তার চারপাশে আর কোনো পৃথিবী নেই, আছে শুধু কাজ। ঠিক তখন দরজার কাছে হালকা শব্দ হলো। খাবারের থালা হাতে সিমরান ঢুকলো। ভেতরে ঢুকেই সে থেমে গেল। তার চোখ প্রথমে টেবিলের কাগজে নয়, সরাসরি গিয়ে থামল বাইজিদের মুখে। মশালের আলোয় সে গম্ভীর মুখটা অদ্ভুতভাবে স্পষ্ট হয়ে উঠেছে। কালো পাঞ্জাবির ভাঁজে আলো লেগে আছে, আর মাথা নিচু করে কাজ করতে থাকা মানুষটার ভঙ্গিটা এতটাই তীর যে সিমরানের বুকের ভেতর কেমন সুখ সুখ অনুভূত হলো। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল।
ধীরে ধীরে তার মনে কল্পনার দরজা খুলে গেল। সে যেন নিজেকেই দেখতে পেল এই কক্ষের গৃহিণী হয়ে। এই টেবিলের পাশেই দাঁড়িয়ে আছে সে। বাজিত ঠিক এভাবেই কাগজপত্রে ডুবে আছে, আর সে বিরক্ত মুখে বলছে, আর কত কাজ করবেন, একটু বিশ্রাম নিন। বাজিত হয়তো প্রথমে গম্ভীর হয়ে বলবে, এখন না, কাজ আছে। তখন সে জোর করে তার হাত ধরে টেনে উঠাবে, বলবে, আপনি শুধু রাজ্যের কথা ভাবেন, নিজের শরীরের কথা ভাববেন না। তারপর তাকে বসিয়ে নিজের হাতে কাঁধে তেল দিয়ে মালিশ করবে। ক্লান্ত চোখে তখন বাইজিৎ তাকিয়ে থাকবে তার দিকে। সেই দৃষ্টিতে থাকবে মায়া, থাকবে ভালোবাসা। এই কল্পনায় সিমরানের বুকের ভেতর অদ্ভুত এক শোকের ঢেউ উঠল। ঠিক তখনই গম্ভীর কণ্ঠের শব্দ ভেসে এলো। কিছু বলবেন? সিমরান চমকে উঠল। কল্পনার জগৎ ভেঙে বাস্তবে ফিরে এলো। খাবারটা নিয়ে রাখলো টেবিলের এক প্রান্তে। কাগজগুলো গুছিয়ে দিতে লাগলো। এই মেয়েটার আচরণে বাইজিৎ বেশ বিরক্ত। নানান ইঙ্গিতে সবসময় বোঝায় যেন এমন রাত বেরেতে না আসে, কিন্তু এর চোখে তো কালো কাপড় বেঁধে আছে। সিমরান কাগজগুলো গুছিয়ে হেসে ঘুরে দাঁড়ালো, চোখে হালকা উজ্জ্বলতা। বাইজিৎ এবার মাথা তুললেন, এক মুহূর্ত তার দিকে তাকিয়ে শান্তস্বরে জিজ্ঞেস করলেন, মেহরুন্নেসা খেয়েছে? শব্দগুলো যেন সোজা গিয়ে সিমরানের বুকের ভেতর আঘাত করলো। কিছুক্ষণ আগেও যে সুখের কল্পনায় সে নিজেকে এই কক্ষের গৃহিণী দেখছিল, মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। তবুও মুখে কিছু প্রকাশ করল না সে। বাইজিৎ আবার চোখ নামিয়ে কাগজে মন দিলেন, যেন প্রশ্নটা খুবই স্বাভাবিক। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি যেতে পারেন, আমি খেয়ে নেব। সিমরান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু বের হয়ে যেতে যেতে তার বুকের ভেতরটা হিংসায় জ্বলে উঠল। সে এতক্ষণ ভেবেছিল এই মানুষটার দৃষ্টি একদিন তার দিকে থাকবে, কিন্তু না, এই রাতের নিঃশব্দ কক্ষেও বাইজিৎ শাহ অন্য এক নারীর কথাই ভাবছেন। এই মেয়েটাকে প্রাসাদ থেকে বিদায় করতেই হবে। ফাজরের আজানের ধ্বনি তখন ধীরে ধীরে ভেসে উঠেছে প্রাসাদের চারপাশে। ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি। আকাশের পূর্ব দিগন্তে শুধু ফিকে নীলচে আভা, যেন রাত আর দিনের মাঝামাঝি কোনো নিঃশব্দ সময়। প্রাসাদের উত্তর দিকের পথটা নিস্তব্ধ, সেখানে কুয়াশা জমে আছে পাতলা পর্দার মতো। দূরে জঙ্গলের ভেতর থেকে হালকা ঘোড়ার খুরের শব্দ ভেসে এলো, ধূপ ধূপ ধূপ। সোনালি রঙের ঘোড়া দ্রুত গতিতে ছুটে এসে ধীরে ধীরে গতি কমালো। ঘোড়ার পিঠে বসে আছে সোনাহরা, জমিদারের ছোট মেয়ে, বয়স 19। তার সোনালি চুলগুলো পেছনে উঠছিল এতক্ষণ, এখন ধীরে ধীরে কাঁধে নেমে এলো। রাতের শিশির ভেজা চুলে ভোরের আলো পড়তেই যেন মৃদু সোনালি আভা ঝিলিক দিল। তার গায়ে গাঢ় রঙের পোশাক, যেন রাতের অন্ধকারে মিশে যাওয়ার জন্যই পরা। দক্ষ ভঙ্গিতে ঘোড়া থামালো। এই কাজটা সে বহুবার করেছে, এতটাই অভ্যস্ত যে কোনো শব্দ না করেই প্রাসাদের পেছনের গোপন পথ দিয়ে ঢুকে পড়ল। আস্তাবলটা খুব কাছেই, চারপাশে তখনও নিস্তব্ধতা। প্রাসাদের ভেতরের কেউ জেগে ওঠেনি। সুনহেরা ধীরে ধীরে ঘোড়া থেকে নেমে এলো। মাটিতে পা পড়তে শুকনো পাতার ওপর হালকা শব্দ হলো। দ্রুত ঘোড়ার লাগাম ধরে এগোতে লাগলো আস্তাবলের দিকে। ঘোড়াটা যেন তার গোপন সঙ্গী, মাথা নিচু করে শান্তভাবে হাঁটছে। সুনহেরা চারপাশে তাকালো, কেউ নেই। তার ঠোঁটে একটুখানি সন্তুষ্টির হাসি ফুটল। আস্তাবলের সারি সারি ঘোড়ার পাশে তার প্রিয় ঘোড়াটিকে বাঁধছিল। ঠিক তখনই পেছন থেকে গভীর ভারী এক কণ্ঠ ভেসে এলো। সোনালী ঘোড়াটা আপনার খুব প্রিয়, তাই না শাহজাদি? শব্দটা যেন ছুরি হয়ে নেমে এলো নীরবতার ওপর। সুহনারা স্থির হয়ে গেল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। কুয়াশার ভেতর থেকে একটা লম্বা অবয়ব সামনে এগিয়ে এলো। মাথা থেকে পা পর্যন্ত লোহার বর্মে ঢাকা শরীর। ভোরের ফিকে আলোয় বর্মের ওপর শিশির জমে হালকা ঝিলিক দিচ্ছে। প্রাসাদের রক্ষীদের প্রধান মাহাদি। তার মুখের অর্ধেকটা লোহার হেলমেটের নিচে ঢাকা, শুধু তীক্ষ্ণ চোখ দুটো দেখা যাচ্ছে। সেই চোখে শান্ত অথচ ধীর দৃষ্টি। সুনহেরার বুকের ভেতর মুহূর্তে সতর্কতার ঘণ্টা বেজে উঠল। মাহাদি ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো, গভীর কণ্ঠে বলল, বহুদিন ধরেই সোনালী ঘোড়াটা রাতে আস্তাবলে থাকে না, কিন্তু সকালে সে ঠিকই নিজের জায়গায় থাকে। বিষয়টা কিন্তু আমার চোখ এড়ায়নি শাহজাদি। কথাটা বলল অদ্ভুত এক শান্ত রহস্য নিয়ে, যেন সে কোনো গোপন দরজা খুলে ফেলেছে। এক মুহূর্ত দেরি করল না সুনহেরা। বিদ্যুতের মতো দ্রুততায় কোমর থেকে তলোয়ার বের করে এক
ঘূর্ণনে সামনে এসে দাঁড়ালো। ঝলকে ওঠা ইস্পাতের ধার সোজা গিয়ে ঠেকল মাহাদির গলায়। ঠান্ডা তলোয়ারের ধাতব ধার লোহার বর্মের ফাঁক দিয়ে তার গলার কাছে ছুঁয়ে আছে। সুনার চোখ তখন আগুনের মতো জ্বলছে, নিচু গলায় বলল, নিয়মের বাইরে কিছুতেই নজর দেওয়া নিষেধ। যে কাজে রাখা হয়েছে সেই কাজ মন দিলেও তো পারো। যে পড়ে রহস্য উদ্ঘাটন করে নিজের বিপদ ডেকে আনলেন যে, এবার মৃত্যুর সাথে সাক্ষাৎ হোক তবে। ভোরের নিস্তব্ধতায় তার কণ্ঠটা অদ্ভুত ঠান্ডা শোনালো। মাহাদি একটুও নড়ল না, বরং ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। লোহার বর্মের শব্দ হলো মাটিতে ঠেকে তার মাথা সামান্য নিচু, তলোয়ার এখনো গলার কাছে। তারপর শান্ত কণ্ঠে বলল, আপনার হাতে মৃত্যু কবুল। সুনারা এক মুহূর্ত স্থির হয়ে গেল। মাহাদির কণ্ঠে ভয় নেই, তাড়াহুড়া নেই, যেন সত্যি সে মৃত্যুকে স্বীকার করে নিয়েছে। সে আবার বলল, আমি যা দেখেছি তা কাউকে বলার জন্য নয়, কেবল জানার আগ্রহে। ভাববেন না আপনার হাত থেকে বাঁচতে এসব বলছি। বললে আরও আগেই বলে দিতে পারতাম। যেদিন সেই জাহাজের পিছু নিয়েছিলাম সেদিনই দেখলাম প্রথম, তখনই বলে দিতে পারতাম। সুনারের কপালে শুকনো ভাঁজ পড়ল। চাচ্ছে কি লোকটা? দূরে মসজিদ থেকে তখন আজানের শেষ ধ্বনি ভেসে আসছে। সুনেহরার চোখে এখনো সন্দেহে ঝিলিক। তলোয়ারের চাপ একটু বাড়ালো সে, সতর্ক কণ্ঠে বলল, মাথা তুলুন। মাহাদি মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক শান্ত দৃষ্টি। সেই দৃষ্টি দেখে সুনেহরার মনে হলো লোকটা বোধহয় বহুদিনের পরিচিত কেউ। হ্যাসেলের ভেতর তখন বিকেলের ব্যস্ততা। মাটির চুলায় জ্বলে উঠেছে শুকনো কাঠের আগুন। ধোয়ার গন্ধে আর মশলার সুবাসে পুরো ঘরটা ভরে আছে। রত্নপ্রভা হাঁড়িতে ডাল নেড়ে দিচ্ছে, পাশে মারজান পেঁয়াজ কুটছে, আর সিমরান শিলপাটায় মশলা বাটছে। হঠাৎ দরজার কাছে কারো পায়ের শব্দ হলো। তিনজনই একসাথে তাকিয়ে দেখল দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে মেহেরুন্নেসা। মাথা থেকে পা পর্যন্ত পর্দায় থাকা, কালো নিকাবের ফাঁক দিয়ে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে রত্নপ্রভার। একটু অবাক হয়ে বলল, মেহের, তুমি হেসেলে? মেহেরুন্নেসা ধীরে ধীরে ভেতরে এলো। তার কণ্ঠ নরম, নিচু। ঘরে একা একা ভালো লাগছিল না ভাবি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু বসি। সে তো ভালোই করেছো, তবে এখানে খুব গরম। মেকআপটা খুলে ফেলো, হেসেলে কোনো পুরুষ মানুষ আসে না। মেহেরুন্নেসা কিছুক্ষণ চুপ করে রইল, যেন অভ্যাসবশত একটু দ্বিধা হলো। তারপর ধীরে ধীরে হাত তুলে নিকাবের প্রান্তটা সরিয়ে দিল। মুহূর্তটা যেন থমকে গেল। নিকাব সরে যেতেই তার মুখখানা যেন হঠাৎ আলো ছড়িয়ে দিল চারপাশে। দুধের মতো স্বচ্ছ গায়ের রং, কপালের কাছে নরম চুলের লট, আর চোখ দুটো যেন গভীর কোনো জলের মতো শান্ত, অথচ টান আছে ভেতরে। মারজানের হাতে ধরা পেঁয়াজটা মাঝখানেই থেমে গেল। তার মুখ হা হয়ে আছে। এই মেয়ে এত সুন্দর! সিমরানের শিল্পাটা থেমে গেছে অনেকক্ষণ। সে শুধু তাকিয়ে আছে। মেহেরুন্নেসাকে সামনে দেখে সিমরান যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পর্দার আড়ালে মুখটুকুই দৃশ্যমান, তবু যে অল্পটুকু দেখা যায় সেটুকুতেই যেন চোখ আটকে যায়। এমন কোমল, এমন নিস্তব্ধ সৌন্দর্য যেন কোনো কথা না বলেও চারপাশের আলোটুকু নিজের দিকে টেনে নিচ্ছে। সিমরানের বুকের ভেতরটা কেমন তীক্ষ্ণ হয়ে উঠল। তার মনে হঠাৎ এক নিষ্ঠুর সত্য ভেসে উঠল। পুরুষরা সৌন্দর্যের পূজারী, আর যদি যদি একদিন বাইজেদের চোখেও এই রূপ ধরা পড়ে। ভাবনাটা আসতেই সিমরানের ঠোঁট শক্ত হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছিল মেহেরুন্নেসার পাশে দাঁড়ালে তার নিজের সৌন্দর্য যেন হঠাৎ করেই ফিকে হয়ে যায়। এতদিন যে রূপ নিয়ে সে গর্ব করত, আজ সেটাই যেন ম্লান। নেহাত সাধারণতার মনে বিষের মতো একটা হিংসা জন্ম নিল। যদি বাইজিদ এই মুখটা একবার দেখে ফেলে তাহলে কি আর কখনো তার দিকে তাকাবে? না, হয়তো না। হয়তো সেই দৃষ্টি একবার মেহেরুন্নেসার উপরে থেমে গেলে আর কোনো দিন ফিরবে না। ভাবনাটা সিমরানের ভেতরে আগুনের মতো ছড়িয়ে পড়ল, কারণ সে হঠাৎ অনুভব করল
এই মেয়েটা যদি বাইজিদের চোখে পড়ে তবে সে শুধু একজন প্রতিদ্বন্দ্বী হবে না, সে হবে এমন এক সৌন্দর্য যার কাছে সিমরান হারতে বাধ্য। সিমরানের এমন দৃষ্টি দেখে রত্নপ্রভা মৃদু হাসল। এত অবাক হচ্ছ কেন? মেয়ে তো এমনি। কিন্তু সিমরানের ভেতরে তখন অন্য আগুন জ্বলছে। সে তাকিয়ে আছে মেহরুন্নেসার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে। মনে মনে যেন আগুনের ঢেউ উঠছে তার বুকের ভেতর। এই রূপ দেখিয়ে যদি মেহেরুসন্না একবার হাসে তবে বাইজিদের মতো পুরুষ কি আর স্থির থাকতে পারে? সিমরানের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। তার মনে হলো এই মেয়েটা বিপদ। এই মেয়েটা যদি এই প্রাসাদে থাকে তবে একদিন না একদিন সে তার কাছ থেকে বাইজিদকে কেড়ে নেবেই। আর সেই ভাবনাতেই সিমরানের চোখের গভীরে ধীরে ধীরে জমে উঠল এক নিঃশব্দ হিংসা। তার ভাবনার ছেদ ঘটিয়ে দাসী এসে দাঁড়ালো হেসেলে। আপা, শাহজাদা খেতে বসবেন। সিমরানের মুখে কুটিল হাসি দেখা যায়। মেহরুন্নেসার দিকে একবার তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলে, সে কি, উনি এখনো খাননি? হায় আল্লাহ, উনি তো ওই সময়ে খান না কখনো। শরীর টরিল ঠিক আছে তো? যাও যাও, আমি খাবার নিয়ে আসছি। সিমরান থালাটা হাতে নিয়ে এগিয়ে গেল। প্রতিদিনের মতোই তাকে খাবার পরিবেশন করবে, কিন্তু আজ তার আচরণে অদ্ভুত এক অতিরিক্ত কোমলতা, যেন ইচ্ছে করেই ধীরে ধীরে হাঁটছে, যেন প্রতিটি পদক্ষেপ হিসেব করে রাখা। মেহরুন্নেসা একটু হ্যাসেলে দাঁড়িয়ে আছে, পর্দা টেনে মুখ নিচু করে। তবু সিমরানের চোখ বারবার তার দিকে চলে যাচ্ছে। হেসেল থেকে খাবার টেবিলটা বেশি দূরে নয়। দেখা যায় সবটাই সিমরানের। তার মনে তখন একটাই উদ্দেশ্য, মেহরুন্নেসাকে দেখানো সে বাইজিদের কতটা ঘনিষ্ঠ। দেখো দেখো, আমি তার কতটা কাছে। মনে মনে বলছে। সিমরান খাবারের থালা সামনে রেখে একটু বেশি ঝুঁকে পড়ল। পানির গ্লাস বাড়িয়ে দিতে গিয়ে তার হাত প্রায় ছুঁয়ে গেল বাইজিদের হাতের গা। তারপর পাশে দাঁড়ানোর বদলে সে আরও একটু এগিয়ে এসে দাঁড়ালো, যেন অকারণে তার খুব কাছাকাছি থাকতে চাইছে, সবটাই যেন কাউকে দেখানোর জন্য। মেহরুন্নেসা নীরবে দাঁড়িয়ে থাকলেও সিমরানের আচরণে সেই অদৃশ্য প্রদর্শনের ইঙ্গিত স্পষ্ট। কিন্তু বাইজিদের ভ্রু কুঁচকে গেছে। একবার তীক্ষ্ণ চোখে সিমরানের দিকে তাকালো, যেন বুঝে ফেলেছে এই অকারণে ঘেঁষাঘেঁষির মানে। তার স্বভাব এমন নয় যে এসব নরম ভঙ্গি বা অতিরিক্ত আদিক্ষেতা সে সহ্য করবে। বিরক্ত লুকোলো না তার চোখে, কঠিন স্বরে বলল, একটু দূরে দাঁড়ান, গরম লাগছে আমার। কথাটা খুব জোরে না বললেও তাতে এমন শীতল কঠোরতা ছিল যে সিমরানের বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যে তার মুখের হাসিটা ম্লান হয়ে গেল, কিন্তু দমে গেল না মেয়ে। আরও আহ্লাদি হয়ে বলল, গরম লাগছে? বাতাস করব? মেহরুন্নেসার অদ্ভুত লাগছে তার এমন আচরণ, যদিও সে চেনে না সিমরানকে। রত্নপ্রভার কানে কানে বলল, ভাবি, এটাও কি তোমাদের বোন হয়? রত্নপ্রভার কানে কানে বলল। রত্নপ্রভা মেহেরের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখল সিমরানকে। মুচকি হেসে বলল, না, ওর বাবা আমার আব্বার বন্ধু ছিল। ডাকাতের আক্রমণে ওর পুরো পরিবার মারা যায়। তারপর থেকে ও এখানে আছে। বোন না হলেও বোনের মতোই দেখি ওকে আমরা। মেহের ঠোঁট সরু করে বলল, ও, কিন্তু উনি তো পরপুরুষ, তার সাথে এমন করছে কেন? প্রভা তাকালো আবার। সিমরান অনেক কাছাকাছি দাঁড়িয়ে আছে বাইজিদের, বাতাস করছে পাখা দিয়ে। গুরুত্ব দিল না। ও অমনি। মেহরুনেসাও কান দিল না। একটা পিঁড়িতে বসে রইল প্রভার কাছেই। বাইজিদ চুপচাপ বসে খাবার খাচ্ছিল। সিমরান তার সামনে দাঁড়িয়ে যেন অকারণে একটু বেশি সময় ধরে থালা ঠিক করছে, পানির গ্লাস সরাচ্ছে। সবই এমন ভঙ্গিতে যেন কাউকে দেখিয়ে দিতে চায় সে কতটা কাছের। কিন্তু বাইজিদের মন যেন সেখানে নেই। একসময় তার দৃষ্টি ঘরের কোণে গিয়ে থামল। দূরে একটু আড়ালে বসে আছে মেহরুন্নেসা, মাথায় পর্দা টানা, চোখ নিচু, যেন ইচ্ছে করে নিজেকে যতটা সম্ভব আড়ালে রাখছে। বাইজিদের মনে হঠাৎ অদ্ভুত এক টান জাগলো, কারণ এই মেয়েটাকে সে এড়িয়ে চলতে চায়, অথচ চোখ বারবার সেদিকেই ফিরে যায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে গলা পরিষ্কার করলো, স্বরটা যথারীতি সংযত ভদ্র। মেহরুন্নেসা, আপনি হেসেলে বসে আছেন কেন? আপনি তো অসুস্থ। মেহরুন্নেসা একটু চমকে উঠল।
মাথা আরও নিচু হয়ে গেল। ধীরে বলল, আমি ঠিক আছি। বাইজিতের দৃষ্টি এবার সম্পূর্ণরূপে মেহেরের উপর গেল। আপনার হাতের পোড়াটা এখন কেমন আছে? মেহরুন্নেসা আস্তে বলল। অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। বাইজিত কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর আবার জিজ্ঞেস করলো, খাওয়া হয়েছে আপনার? জি, হয়েছে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু তার ভেতর একটা অদ্ভুত সংযম ছিল, যেন ইচ্ছে করে সে নিজেকে সীমার মধ্যে রাখছে। বাইজিতের চোখে তখন অদ্ভুত কিছু অনুভূতি খেলছিল, কৌতূহল, সামান্য মায়া, আবার অকারণ অস্বস্তিও। যেন সে নিজেই বুঝতে পারছে না কেন ওই মেয়েটার খোঁজ নিতে ইচ্ছে হলো। মেহরুন্নেসারও কেমন অস্বস্তি লাগছে সবার সামনে এমন খোঁজ খবর নিচ্ছে বাজিত। দাসী পরিবারের লোক সবাই তাকিয়ে আছে। মেহের নিজেকে আড়াল করতে দাসীকে অনুরোধ করলো হেসেলের পর্দা টেনে দিতে। বাইজিত পাশে দাঁড়িয়ে থাকা সিমরানের বুকের ভেতরটা জ্বলে উঠল। সে পরিষ্কার দেখলো বাইজিত তাকে একবারও জিজ্ঞেস করলো না সে কেমন আছে, খেয়েছে কিনা, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার পোড়া হাতের খোঁজ নিচ্ছে। তার মনে হিংসার আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। বাইজিত যতই ভদ্রতা আর দূরত্বতা বজায় রেখে কথা বলুক না কেন, তার চোখের সেই ক্ষণিক থেমে থাকা দৃষ্টি কিন্তু সিমরানের চোখ এড়ায়নি। সেটা মোটেও অকারণে নয়। এত বছর ধরে খাবার বেড়ে দেয় বাইজিতকে, যদিও বাইজিত বলে না বা চায়ও না। কই কখনো জিজ্ঞেস করেনি সিমরান খেয়েছো কিনা। রাত গভীর হলে শাহবাজ যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। দিনের কোলাহল মিলিয়ে যায়। বিশাল প্রাসাদের দেয়ালগুলো চাঁদের আলোয় নীরব প্রহরের মতো দাঁড়িয়ে থাকে। দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসে, আবার সব থেমে যায়। এই নিস্তব্ধতার মাঝেই ধীরে ধীরে নিজের কক্ষের দরজা খুলল সোনারা। তার চলার ভঙ্গিতে অভ্যাসের নিখুঁততা, যেন এই পথ সে শতবার পেরিয়েছে। গায়ের ওপর কালচে চাদরটা টেনে নিল, যাতে দূর থেকে তাকে আলাদা করে বোঝা না যায়। তারপর নিঃশব্দে করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। প্রাসাদের পেছনের দিকটা প্রায় অন্ধকারে ডুবে আছে। সেখানেই আস্তাবল। কাঠের বড় দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই খড়ের গন্ধ আর ঘোড়ার নিঃশ্বাসের উষ্ণতা নাকে এলো। কয়েকটা ঘোড়া নড়ে চড়ে উঠল, যেন তার উপস্থিতি চিনে ফেলেছে। সুনেহরা সরাসরি এগিয়ে গেল তার প্রিয় ঘোড়াটার কাছে। হাত বাড়িয়ে ঘোড়ার কেশরে আলতো করে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই পেছনে হঠাৎ একটা শুকনো শব্দ, কাঠের দরজা ধীরে ধীরে বন্ধ হওয়ার আওয়াজ। সুনেহরার চোখ মুহূর্তেই শুরু হয়ে গেল। রাতে আস্তাবলে কে ঢুকলো? তলোয়ারটা প্রস্তুত করে চোখ দুটো তৈরি হলো অচেনা কোনো শত্রুকে চিহ্নিত করতে। অন্ধকার কোণ থেকে ভেসে একটা পুরুষালী কণ্ঠ। বাহ, আজকেও? সুনেহরা ঘুরে দাঁড়াতেই দেখল মাহাদি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ আবৃত, তবে চোখ জোড়া দেখে হাসি বোঝা যাচ্ছে। চাঁদের আলো দরজার ফাঁক দিয়ে এসে তার মুখের অর্ধেকটা আলোকিত করেছে। সুনেহরার কণ্ঠ ঠান্ডা হয়ে গেল। আপনি আপনি এখানে কেন? জানের মায়া নেই? মাহাদি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। প্রশ্নটা তো আমার করা উচিত। জমিদারের ছোট কন্যা রাত নামলেই আস্তাবলে এসে ঘোড়া নিয়ে কোথায় ছুটে যান? তার কি জানের মায়া নেই? সুনেহরা কোনো উত্তর দিল না। তলোয়ার ফের কষে রেখে চুপচাপ ঘোড়ার লাগাম খুলতে লাগলো। মাহাদি একটু এগিয়ে এলো। উত্তরের জঙ্গলটা কি এতই আকর্ষণীয়? এইবার সুনেহরা থেমে গেল। তার চোখ ধীরে ধীরে মাহাদির দিকে উঠল। সেই দৃষ্টিতে স্পষ্ট সতর্কতা। আমার পথ থেকে সরে দাঁড়ান। মাহাদি হেসে ফেলল। না দাঁড়ালে? এক মুহূর্ত নীরবতা। তারপর সবকিছু এত দ্রুত ঘটল যে মাহাদি বুঝে ওঠার সুযোগই পেল না। সুনেহরা আচমকা এগিয়ে এলো। তার হাতে থাকা তলোয়ারের হাতল বিদ্যুতের মতো উঠে এসে মাহাদির বুকে জোরে ধাক্কা দিল। অপ্রস্তুত অবস্থায় মাহাদি পেছনে সরে গিয়ে খড়ের গাদার সাথে ধাক্কা খেল। তার ভারসাম্য সামলে ওঠার আগেই সুনেহরা এক লাফে ঘোড়ার পিঠে উঠে পড়েছে। লাগাম টেনে ঘোড়াকে ঘুরিয়ে দিল। দরজাটা ঠেলে খুলতেই ঠান্ডা রাতের বাতাস ভেতরে ঢুকে পড়ল। মাহাদি তখনও সামলে উঠছে। সে দাঁতে দাঁত চেপে বলল, যাবেন না শাহজাদি, শুনুন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঘোড়ার খুরের শব্দ বজ্রের মতো বাজল। সোনেরা এক মুহূর্তের জন্য পেছনে তাকালো না। প্রাসাদের সীমানা পেরিয়ে সে সোজা ছুটে গেল উত্তরের জঙ্গলের অন্ধকারের দিকে।
মাহাদি দরজার সামনে এসে দাঁড়িয়ে রইল। দূরে মিলিয়ে যাওয়া ঘোড়ার শব্দ শুনতে শুনতে তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। মনে মনে বলল, রহস্যটা আমি জানবই শাহজাদি। উত্তরের জঙ্গলে ঢুকতেই চারপাশের বাতাস বদলে গেল। ঘন গাছপালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিকমতো নামতে পারছে না। ছায়া আর অন্ধকার মিলে পথটাকে আরও রহস্যময় করে তুলেছে। সুনেরার ঘোড়ার খুরের শব্দ শুকনো পাতার উপর চাপা পড়ে যাচ্ছে। সে দ্রুত এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দূরে কিছু একটা নড়াচড়া চোখে পড়ল। সুনেরা লাগাম টেনে ঘোড়াকে থামালো। তার দৃষ্টি সরু হয়ে এলো উত্তরে সেই পরিত্যক্ত প্রাসাদ, যেটা বছরের পর বছর ধরে শুনশান পড়ে আছে, যার ভাঙা দেওয়াল আর কালচে জানালা নিয়ে গ্রামে নানা গল্প শোনা যায়। সেই প্রাসাদের ভেতর থেকে আলো বের হচ্ছে, কিন্তু একটি মাত্র নয়, অনেকগুলো। কিছু মুহূর্ত পর দৃশ্যটা স্পষ্ট হলো। প্রাসাদের ভাঙা দরজা দিয়ে সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে একদল মানুষ। সবাই কালো পোশাকে ঢাকা, মুখে অদ্ভুত মুখোশ, আর প্রত্যেকের হাতে জ্বলছে হারিকেন। হারিকেনের কম্পিত আলো তাদের মুখোশের ছায়াকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তারা একেবারে শৃঙ্খলবদ্ধভাবে হাঁটছে, যেন আগে থেকেই সব ঠিক করা। সুনেহরার বুকের ভেতর থক করে উঠল। এরা বেরিয়ে পড়েছে। তার চোখ দ্রুত চারপাশে ঘুরল। ওরা সোজা মূল ফটকের দিকেই এগুচ্ছে। যদি একবার গেট পার হয়ে যায়, তাহলে অন্ধকার জঙ্গলে ছড়িয়ে পড়বে। তারপর আর কাউকে ধরা যাবে না। এক মুহূর্ত দেরি করল না সুনেহরা। সে হঠাৎ লাগাম শক্ত করে ধরল। হা হা, এক ঝটকায় ঘোড়া ছুটে উঠল। খুরের শব্দ বজ্রের মতো বাজতে লাগলো নিস্তব্ধ জঙ্গলে। বাতাস তার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। সামনে বিশাল লোহার গেটটা দেখা যাচ্ছে, অর্ধেক খোলা, আর ওই মুখোশধারী দলটা ঠিক তার দিকেই এগিয়ে আসছে। সময় খুব কম। সুনেরা দাঁত চেপে ঘোড়াকে আরও জোরে ছোটালো। মুহূর্তের মধ্যে সেই গেটের কাছে পৌঁছে গেল। ঘোড়া থামার আগে সে প্রায় লাফিয়ে নিচে নেমে পড়ল। ভারী লোহার গেটটা ঠেলতে গিয়ে হাতের শিরাগুলো ফুলে উঠল। লোহা ঘষার কর্কশ শব্দ রাতের নিস্তব্ধতা চিরে দিল। ধীরল, তারপর ধাম করে শব্দ হলো। বিশালাকার গেটটা বন্ধ করে গেল। ঠিক সেই মুহূর্তে মুখোশধারী লোকগুলো কয়েক কদম দূরে এসে থেমে গেল। হারিকেনের আলো দুলছে। অন্ধকার জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে সুনেহরা। বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। একটুর জন্য বেঁচে গেল সব। মনে মনে জিদে ফুঁসছে মাহাদের উপর। ওই অকর্মা সেনাপতিটার জন্য আজ সর্বনাশ হয়ে যেত। এবার ওকে জোরসে একটা শিক্ষা দিতে হবে। ওপাশের আটকা পড়া লোকগুলো ঝাঁপিয়ে পড়ে গেটের ওপর দিয়ে ছুটে মারতে লাগলো ইট, পাথর, হারিকেনের ভাঙা অংশ। ইটগুলো লোহার গেটকে আঘাত করলো। ধক ধক, ঝনঝন, সারা রাতের নীরবতায় যেন বজ্রপাতের মতো শব্দ ছড়ালো। একটি পাথর হঠাৎ উড়ে এসে সুনায়রার কপাল ছুঁয়ে গেল। তার ত্বক ছিঁড়ে গেল। ছোট্ট রক্তের দাগ ঝলমল করলো চাঁদের আলোয়। তবু সে হড়বড় করলো না। ঘোড়ার পিঠে মাথা ধাক্কা দিয়ে ফিরে উঠল। হাত শক্ত করে লাগামে ধরল। মুখে একটুখানি সংযমী ভয়, কিন্তু আত্মবিশ্বাস স্পষ্ট। ঘোড়ার খুর শুকনো পাতার ওপর ধাপ ধাপ শব্দ তুলছে। বাতাসে তার চুল উঠছে। পেছনে গেটের উপরে লাফানো ইট পাথরের ঝাঁকুনি। কিছুক্ষণ বাদে মুখোশধারীরা একটু থেমে গেল। হারিকেনের আলো দুলছে তাদের হাতে। ছায়া ছায়ার সঙ্গে লড়ছে, অন্ধকারে অদৃশ্য অগ্নিকাণ্ডের মতো। কিন্তু সুনেরা আর পিছনে তাকায়নি। দরজা বন্ধ করার পর তার পথ একমাত্র জঙ্গলের গভীর দিকে। জঙ্গলের ভেতর ঢুকতেই চারপাশের গাছপালা আরও ঘন হয়ে এসেছে। চাঁদের আলো শিকড়ের ফাঁক দিয়ে ঢুকছে, পাতার উপরে নাচছে। বাতাসের আর্দ্রতা, ধুলো ও শীতলতা মিশে আছে। ঘোড়ার ঘোর শুকনো পাতায় ঠোকাঠুকি করছে। প্রতিটি পদক্ষেপে মাটির গন্ধ উঠে আসছে। সুনেরা আরও গভীরে গেল। পেছনের দিকে গেট এখনও লোহার মতো শক্ত। সামনে পুরো জঙ্গলের অন্ধকার। কখনো কখনো শিয়ালের ডাক ভেসে আসে, কখনো ঝোপের নড়াচড়া। তার চোখ বারবার চারপাশে ঘুরছে, হাত শক্ত করে লাগামে। অদ্ভুত ভীতিকর কাহিনী বনে যাচ্ছে। জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছেতেই ঘোড়া হঠাৎ থেমে গেল। সেখানে আছে ছোট ঝর্ণা, পাহাড়ি শিলার ফাঁক দিয়ে জল পড়ছে। ছোট ছোট বুদবুদ গড়িয়ে নদীর মতো সরছে।
ঝর্ণার ঠান্ডা জল রাতে জঙ্গলের নিস্তব্ধতায় ভেসে আসছে। শুধু সেই স্রোতের ধ্বনি আর ঘোড়ার নিঃশ্বাস সুনয়রা নামল। কপাল থেকে রক্ত মুছে নিতে জল ছুঁয়ে নিল। ঠান্ডা জল ছুঁয়ে ভিজে গেল চামড়া। ছোট্ট দাগগুলো অদৃশ্য হতে লাগলো। ঝর্ণার নীরব কিন্তু সতেজ স্রোত যেন তাকে শক্তি দিচ্ছে। সে গভীর শ্বাস নিল, ঘোড়ার পিঠে আবার উঠে বসল। অন্ধকার জঙ্গলের শেষ প্রান্তে দাঁড়ালো। ওখানে সেই সুড়ঙ্গ যা মাটির তলদেশ হয়ে আস্তাবলের অপর প্রান্তে গিয়ে ঠেকছে। সকালের শীত শীত আবহাওয়ায় গাঢ় ঘুম ঘুমিয়ে পড়েছে তিলোত্তমা। দরজার খটখটানিতে কপাল কুঁচকে আসে। সারা বাড়ির মানুষ জড়ো হয়ে যাচ্ছে, তাও তিলোত্তমার ঘুম ভাঙছে না। ওদিকে রমলা মনে হয় দরজাটা এবার ভেঙেই ফেলবে। অবশেষে ঘুম থেকে ছুটি পেয়ে দরজা খুলল তিলোত্তমা। দরজা খোলার সাথে সাথে এক বালতি পানি ভিজিয়ে দিল তার সর্বাঙ্গ। মেজাজ চড়ে গেল তার। শাশুড়িকে কড়া গলায় বলল, কি অসভ্যতা হচ্ছে মা? রমলা খ্যাক খ্যাক করে বলল, জমিদারের বেটি, এইটা কি বাপের রাজমহল পাইছো? ও বাপ, কইলে ভুল হইব। হ্যাঁ তো পাতা বাপ, তা হ্যার মহল না এইটা, যে বেলা তুড়ি ঘুমাইব ভদ্রলোকের বেটির মতন উইঠা খাউন রান্ধ যায়া। শাহাবাদ প্রসাদের বিশাল ছাদের ধারে দাঁড়িয়ে আছে বাইজিৎ শাহ। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্যের সোনালি রংটা প্রাসাদের পুরনো গুঞ্জুক, মিনার আর কারুকাজে লেগে এমন এক আবেশ তৈরি করেছে যেন পুরো জায়গাটা ইতিহাসের ভেতর ডুবে আছে। ছাদের ওপাশে যতদূর চোখ যায় শুধু বিস্তীর্ণ জঙ্গল। উঁচু উঁচু গাছের মাথা বাতাসে ধীরে ধীরে দুলছে। কোথাও কোথাও পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, আবার কোথাও জঙ্গলের গভীরতা এমন গাঢ় যে মনে হয় সেখানে সূর্যের আলো পুরোপুরি ঢুকতে পারে না। সেই জঙ্গলের দিকে স্থির হয়ে আছে বাইজিৎ শাহের দৃষ্টি। তার পরনে সাদা শুভ্র পাতলা পাঞ্জাবি। একেবারে সাদা কোনো জাঁকজমক নেই, তবু অদ্ভুতভাবে সেটাই তাকে আরো বেশি রাজকীয় করে তুলেছে। বাতাসে পাঞ্জাবের হালকা কাপড়টা নড়ে উঠছে, আর সেই সাদা রংটা বিকেলের সোনালি আলোয় কখনো উজ্জ্বল কখনো কোমল দেখাচ্ছে। নিচে সাদামাটা পাজামা, পায়ে কোনো জুতো নেই, অথচ তাকে দেখলে মনে হয় সাধারণ পোশাকের ভেতরেও এক অদ্ভুত আভিজাত্য লুকিয়ে আছে। বাইজিৎ শাহের দেহ গঠন দীর্ঘ আর বলিষ্ঠ, কাঁধ দুটো প্রস্তুত, বুকটা সোজা, দাঁড়ানোর ভঙ্গিটা এমন স্থির যেন সে নিজেই এই প্রাসাদের এক নীরব স্তম্ভ। তার শরীরের প্রতিটি রেখায় এক ধরনের শক্তি আর স্থিরতা আছে, যা তাকে দেখলে বোঝা যায় সে সাধারণ কোনো পুরুষ নয়। তার চুলগুলো ঘন কালো, ভীষণ মসৃণ, দেখলেই বোঝা যায় ভীষণ যত্ন তাদের। হালকা বাতাসে সেই চুলগুলো বারবার কপালের ওপর এসে পড়ে, আবার সরে যায়। সেই এলোমেলো চুলের ভেতরেও এক ধরনের স্বাভাবিক সৌন্দর্য আছে, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তীক্ষ্ণ চোয়ালটা স্পষ্ট আর দৃঢ়, মুখের গড়ন এমন নিখুঁত যে মনে হয় কোনো দক্ষ ভাস্কর খুব যত্ন করে গড়ে তুলেছে এই মুখাবয়ব। তামাটের ঠোঁট দুটি ভীষণ অস্থির দেখাচ্ছে, কিন্তু সবচেয়ে গভীর তার চোখ। সবুজাভ সেই চোখ দুটি যেন জঙ্গলেরই কোনো রং নিয়ে জন্মেছে। দূরের গাছপালার দিকে তাকিয়ে আছে সে, কিন্তু সেই দৃষ্টির ভেতর এমন এক গভীরতা আছে যেন সে শুধু জঙ্গল দেখছে না, তার চেয়েও অনেক দূরের কিছু ভাবছে। বাতাস এসে তার পাঞ্জাবি ছুঁয়ে যাচ্ছে, চুলগুলো দুলিয়ে দিচ্ছে, তবু সে নড়ছে না। একই জায়গায় দাঁড়িয়ে আছে স্থির হয়ে। বাহ্যিকভাবে তাকে দেখলে মনে হবে এক নিখুঁত সুদর্শন রাজকীয় পুরুষ, যার মাঝে কোনো অভাব নেই, কিন্তু আজ তার চোখের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত বিষণ্ণতা। মনে হয় যেন সেই জঙ্গলের ভেতরেই কোথাও হারিয়ে গেছে তার কোনো স্মৃতি, কোনো ব্যথা, কিংবা এমন কোনো মানুষের ছায়া, যার কথা ভাবলেই বুকের ভেতরটা নিঃশব্দেহে ভারী হয়ে ওঠে। ছাদের ধারে দাঁড়িয়ে সে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। জঙ্গল নড়ে, বাতাস বয়ে যায়, পাখি উড়ে যায়, কিন্তু বাইজিৎ শাহ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। নিজের গভীর চিন্তার অদৃশ্য গোলকধাঁধার ভেতরে আসলে তার মন আটকে আছে গত রাতের সেই অদ্ভুত অস্থির অস্বস্তিকর রাতটায়। হঠাৎ করে তার বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। গতরাতে
সে এমন একটা কাজ করেছে যা করার কথা সে কখনো ভাবেনি। শাহবাগ প্রাসাদের চারপাশ তখন নিস্তব্ধ। গভীর রাত, চারিদিকে এমন এক নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। শুধু দূরে কোথাও রাত জাগা পাখির ডাকে মাঝে মাঝে সেই নিস্তব্ধতা একটু ভেঙে যাচ্ছিল। সেই সময় নিজের কক্ষের দরজা ধীরে খুলছিল বাইজিদ শাহ। কেন বের হয়েছিল সে নিজেও ঠিক বলতে পারে না, শুধুই এক অকারণ টান। নিজের বিবেকের সাথে বহু যুদ্ধ করেও নিজেকে থামাতে পারেনি কাল। মেহরুন্নেসাকে একবার দেখার প্রায়শ তার এই যাবৎ কালের সংযমকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। কত সুন্দরী রমণী জমিদার কন্যারা তার সাক্ষাৎ চেয়েছে, কই কখনো তো সাড়া দেয়নি। তাহলে কি এমন আছে এই মেয়েটার মাঝে যার জন্য নিজের সংযম ধরে রাখতে পারল না সে? প্রাসাদের দীর্ঘ করিডোরগুলোতে তখন আধো অন্ধকারে ডুবেছিল। দেওয়ালে টাঙানো লণ্ঠনের ক্ষীণ আলোয় পুরনো দেওয়ালগুলো অদ্ভুত ছায়া ফেলছিল মেঝেতে। বাইজিদ পা ফেলছিল খুব ধীরে, এতটাই নিঃশব্দে যেন তার উপস্থিতি বাতাসও টের না পায়। প্রাসাদের প্রতিটি পথ তার চেনা, তাই পাহারাদারদের চোখ এড়িয়ে কোন পথে যেতে হবে, কোথায় ছায়া বেশি সব হিসাব করে এগোচ্ছিল সে। নিজের মহলেই চোরের মতো এগোতে হয়েছিল, পাছে কোনো রক্ষী দেখে নেয়। এমনিতেই একবার মেহেরের ঘরের দিকে যেতে দেখে কি তুল কালামটাই না বেঁধেছিল। মেহের সবসময় আড়ালে থাকে, দিনের বেলায় তাকে দেখা মানেই শুধু নত চোখ, নীরবতা আর পর্দার আড়াল। কিন্তু সেই মেয়েটাই যেন অদ্ভুতভাবে তার মনে জায়গা করে নিয়েছিল। কক্ষটার কাছে এসে কিছুক্ষণ থেমেছিল বাইজিদ। তার বুকের ভেতর তখন অদ্ভুতভাবে ধুকপুক করছিল, যেন সে কোনো অপরাধ করতে চাচ্ছে। হাতটা একবার দরজার দিকে এগিয়েও আবার থেমে গিয়েছিল। কেন জানি না মনে হচ্ছিল এই দরজা খুললেই তার জীবনের কিছু অংশ বদলে যাবে। তবু শেষ পর্যন্ত সে থামেনি, দরজাটা পুরো খোলেনি, শুধু এতটুকু ফাঁক করেছিল যাতে ভেতরের আলোটা দেখা যায়। আর সেই মুহূর্তেই প্রথমবার সে দেখছিল তাকে। মেহরুন্নেসা তখন জানালার পাশের আরামকেদারায় শুয়েছিল। বোধহয় এখানে বসে বাহিরটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। চাঁদের আলো এসে পড়েছিল তার উপর। তার মাথায় ঘুমটা ছিল না, লম্বা চুলগুলো রাজকীয় সোফাটার হাতল বেয়ে চকচকে মেঝে ছুঁয়েছিল। মনে হচ্ছে বদ্ধ পাখিটি নিজের কক্ষে শান্তিতে একটু ডানা ঝাপটাচ্ছে। তখনই বাইজিদ প্রথমবার দেখেছিল সেই মুখ। মুহূর্তটা যেন স্থির হয়ে গিয়েছিল। বাইজিদ শাহ অনেক সুন্দরী নারী দেখেছে, রাজপরিবারের অনুষ্ঠান, জমিদার বাড়ির আসর, কোথাও সৌন্দর্যের অভাব ছিল না, কিন্তু এমন রূপ সে কল্পনাও করেনি। মেহরুন্নেসার মুখে ছিল অদ্ভুত এক কোমলতা, বন্ধ চোখ দুটোর ঘন পাপড়ি, গভীর চোখ আর বন্ধ চোখ দুটোর ঘন পাপড়ি, গভীর চোখ আর এত শান্ত যে মনে হয় সেখানে হাজার বছরের নীরবতা জমে আছে। তার গায়ের রং যেন চাঁদের আলো মিশে গেছে, ঠোঁটের রেখা এত কোমল যে তাকিয়ে থাকলে মনে হয় কোনো ঘোরের ভেতর ঢুকে পড়েছে মানুষ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার মধ্যে কোনো স্বাদ ছিল না, কোনো গয়না না, কোনো আড়ম্বর না। তবু তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো স্বর্গীয় সৌন্দর্য ভুল করে মানুষের জগতে নেমে এসেছে। বাইজিদ সেই মুহূর্তে দরজার আড়ালেই স্থির হয়ে দাঁড়িয়েছিল, চোখ সরাতে পারছিল না। মনে হচ্ছিল এভাবে দেখা ঠিক না, এটা তার করা উচিত না। তবু দৃষ্টি ফিরিয়ে নেওয়ার শক্তি ছিল না। অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর হঠাৎ মেহরুন্নেসা একটু নড়েছিল, তখনই যেন ঘোর কাটে বাইজিদের। দ্রুত দরজাটা আগের মতো লাগিয়ে নিঃশব্দে সরে গিয়েছিল সে। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলোই বারবার মনে পড়ছে তার, আর সেই স্মৃতি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কারণ সে জানে একজন পর্দাশীল নারীর দিকে এভাবে লুকিয়ে তাকানো তার উচিত হয়নি। তবু যতই নিজেকে বোঝাতে চায়, তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই মুখ, মেহরুন্নেসার সেই অদ্ভুত নীরব অপার্থিব সৌন্দর্য। বাইজিদ ধীরে চোখ বন্ধ করে, তবু লাভ হয় না, কারণ সেই রূপ এখন তার চোখে ভাসে। চোখ বন্ধ করলেও সেই মুখটা যেন আরো পরিষ্কার হয়ে ওঠে, যেন স্মৃতির ভেতর থেকে আলো হয়ে ভেসে উঠছে। সেই শান্ত চোখ, সেই নরম মুখাবয়ব, সেই অদ্ভুত কোমলতা, সবকিছু যেন তার মনে এমনভাবে গেঁথে গেছে যে চাইলে আর মুছে ফেলা যাবে না।
নিজ কক্ষের খাটে হেলান দিয়ে আনমনে কি যেন ভাবছে বাকেশা। দরজায় টুকটুক শব্দ। চোখ খুলতেই সামনে দেখলো সিমরানকে। মাথার ঘোমটা টানা, মুখে মৃদু হাসি। আসবো চাচাজান? বাকেশা সোজা হয়ে বসলো, একগাল হেসে বলল, সিমরান, এ সময় এসো। তোমার অনুমতি নেবার কি আছে? রত্নার সুনেহার মতো তুমিও আমার মেয়ে, এসো। সিমরান ঘরে ঢুকে পাশের ছোট জলচকিটার উপর বসলো। ঘরের চারদিকে চোখ বুলিয়ে বলল, আপনার সাথে কথাই হয় না অনেকদিন। বাকেশা বিচক্ষণ মানুষ। সিমরানের খামখেয়ালিতেই যেন বুঝে ফেলল সে কিছু বলতে চায়। কিছু বলবে মা? সিমরান ঢোক গিলে মাথা নিচু করে বলল, বেয়াদবি মাফ করবেন চাচাজান, কিন্তু মেহরুন্নেসার সাথে এটা ঠিক হচ্ছে না, বলুন। বাকেশা ভ্রু গুটিয়ে তাকালো সিমরানের দিকে। কি বলতে চাইছো বলো তো মা। চাচাজান, আমি বলতে চাইছি যে মেহরুন্নেসা তো এখন সুস্থ। হ্যাঁ, ওকে যথেষ্ট অতিথিয়তার সহিতই রাখছি, তবু ওর মনে হতে পারে না যে ওকে আমরা এখনো বন্দি করে রেখেছি। বাকেশা গভীর ভাবনায় ঢুকে ওপর নিচ মাথা নাড়ে। সিমরান বুঝলো তার কথা সঠিক পথ ধরে এগুচ্ছে। আরও উস্কে দিতে বলল, মেয়েটা ভালো, পর্দা করে। এমন অচেনা অপরিচিতদের মাঝে খুবই অস্বস্তিতে আসছে সে চাচাজান। পরিবার থেকে দূরে আছে, ও বাড়ির লোক যেমনই হোক ও তো ভালো, তাই না? তাই আমার মনে হচ্ছে এক্ষুনি ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া উত্তম। কি বলেন চাচা? তুমি একদম ঠিক বলছো সিমরান। বাইজিৎকে একটু খবর দিও তো, বলবে আমি ডেকেছি। কাল ভোরেই তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি আমি। সিমরানের ঠোঁটে খেলে গেল বিশ্বজয়ের হাসি। বাকেশাকে সালাম দিয়ে চলে আসলো বৈঠকখানায়। মারজান বিবি বৈঠকখানায় নেই, তাই তার খোঁজে সিমরান ভেতরের ঘরে গেল। অন্দরমহলের এক নিরিবিলি কক্ষে বসেছিলেন মারজান বেগম। সামনে পানের বাটা খোলা, আঙুলে ধীরে ধীরে সুপারি কাটছিলেন তিনি। মুখে সেই চিরচেনা স্থির ভাব, কিন্তু চোখে সবসময় যেন হিসেবের রেখা লুকিয়ে থাকে। ঠিক তখনই দরজার পাশে এসে থামল সিমরান। সে একটু ইতস্তত করল, তারপর নরম গলায় বলল, আম্মাজান, একটু আসতে পারি? মারজান মাথা তুলে তাকালেন, চোখ বুলিয়ে নিলেন সিমরানের মুখে। মেয়েটার মুখ ভার, চোখে অস্বস্তি। তিনি মৃদু হেসে বললেন, এসো। কি হয়েছে তোমার? মুখটা এমন করে রেখেছো কেন? সিমরান ধীরে ধীরে ভেতরে এসে বসল। কিছুক্ষণ চুপ করে রইল, যেন কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর একটু অভিমানী গলায় বলল, আপনি তো বলেছিলেন জমিদার সাহেবের মন জয় করা খুব কঠিন কিছু নয়। মারজান ভ্রু তুললেন। বলেছিলাম। সিমরান নিচের দিকে তাকিয়ে বলল, কিন্তু তিনি তো আমার দিকে তাকিয়ে দেখেন না। মারজানের ঠোঁটে হালকা হাসি ফুটল। ও মা, তাই নাকি? সিমরান এবার একটু উত্তেজিত হয়ে বলল, আমি যতবার সামনে যাই তিনি এমন ব্যবহার করেন যেন আমি নেই। কথা বললেও মুখে শুধু বিরক্ত। মারজান ধীরে ধীরে পান মুখে দিলেন। কিছুক্ষণ চুপ করে সিমরানের দিকে তাকিয়ে রইলেন। তাহলে বুঝি তোমার পিরিয়ড কাজ করছে না? আমি মজা করছি না আম্মাজান। সিমরানের কণ্ঠ এবার একটু নিচু হলো। আমার মনে হয় অন্য কেউ তার মন টেনে নিয়েছে। মারজানের চোখ শুরু হয়ে এলো। কেন? সিমরান এক মুহূর্ত দ্বিধা করলো, তারপর ফিসফিস করে বলল, ওই মেয়েটা মেহরুন্নেসা। কিন্তু তাতে মারজানের মুখে কোনো বিস্ময় দেখা গেল না, বরং তিনি খুব ভেবে বললেন, তুমি কেন এমন ভাবছো? আমি লক্ষ্য করেছি তার নাম উঠলেই জমিদার সাহেবের চোখ বলতে চায়, আর যখন সে সামনে আসে তিনি অন্যরকম হয়ে যান। মারজান কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। তাহলে তো ব্যাপারটা মজার। মজার? মারজান একটু সামনে ঝুঁকলেন। শোনো সিমরান, পুরুষ মানুষের মন খুব অদ্ভুত জিনিস। তারা যতই কঠিন হোক, চোখের সামনে যদি রূপের ঝলক পড়ে, মন গলতে সময় লাগে না। আল্লাহর রূপ যৌবন যথেষ্ট দিয়েছে তোমায়, কাজে লাগাও। কিন্তু আমি তো চেষ্টা করেছি। না, তুমি ঠিকভাবে চেষ্টা করছো না। তাহলে কিভাবে? মারজান এবার কণ্ঠ একটু নিচু করলেন, যেন গোপন কথা বলছেন। তুমি তার সামনে গিয়ে শুধু কথা বলছো, এতে কিছু হবে না। সিমরান চুপ করে শুনছে। মারজান ধীরে ধীরে বললেন, তোমাকে এমন ভাবে তার সামনে দাঁড়াতে হবে যাতে সে চোখ ফিরিয়ে নিতে পারে না। মানে? এই রূপ যৌবন, এগুলো নারীর সবচেয়ে বড় অস্ত্র। পুরুষ যতই গম্ভীর হোক, এই অস্ত্রের সামনে অনেক সময় দুর্বল হয়ে যায়।
সিমরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল। আপনি কি বলতে চাইছেন? আমি মারজান তার কথা কেটে দিলেন। হ্যাঁ, ঠিক তাই। তার চোখে তখন কেমন যেন তীক্ষ্ণ ঝিলিক। তুমি এমনভাবে তার সামনে আসবে যাতে সে তোমাকে নতুন চোখে দেখতে বাধ্য হয়। কিন্তু যদি তবুও তিনি না তাকান? তখন তাকাতে বাধ্য করো। তিনি আরো একটু ঝুঁকে ফিসফিস করে বললেন। মনে রেখো, পুরুষের মন জয়ের আগে তার সুখ জয় করতে হয়। সিমরানের চোখে ধীরে ধীরে এক ধরনের আত্মবিশ্বাস ফিরে এলো। সে উঠে দাঁড়ালো। তাহলে আমাকে নতুনভাবে চেষ্টা করতে হবে। ঠিক তাই। যত্ন, প্রীতি, ভালোবাসা এতকাল খুব তো দেখালে, কাজ তো হলো কিছু। এবার একটু রূপ যৌবনও দেখাও। তারপর দেখো মেহেরুন্নেসার সৌন্দর্য বড় নাকি তোমার কৌশল। সিমরান উৎফুল্ল মনে বাইরে আসলো। রক্ষীদের থেকে জানতে পারল বাইজিৎ ছাদে গেছে। নিজের কক্ষে গিয়ে আয়নায় নিজেকে দেখলো, ঠিকঠাক লাগছে। পরিপাটি হয়ে পা বাড়ালো ছাদের দিকে। ছাদের ধারে দাঁড়িয়েছিল বাইজিৎ, দুহাত পেছনে গোজা, চোখ দূরের জঙ্গলে স্থির। ঠিক তখনই পায়ের নরম শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠল সিমরান। তার পায়ের নখর খুব আস্তে বাজলো, কিন্তু তবু শব্দটা বাইজিদের কানে গেল। তিনি একটু ঘুরে তাকালেন। সিমরান ধীর পায়ে এগিয়ে আসছে। আজ তার চোখে অদ্ভুত এক দীপ্তি। ঠোঁটের কোণে লাজুক নয়, বরং কেমন যেন হিসেবে হাসি। সিমরান এসে একেবারে বাইজিদের পাশেই দাঁড়ালো, এতটাই কাছে যে তার ওড়নার প্রান্তটা হালকা ছুঁয়ে গেল বাইজিদের বাহু। বাইজিদ একটু ভ্রু কুঁচকে তাকালো, তারপর সামান্য সরে দাঁড়ালো সিমরানের দিকে। সিমরান মৃদুস্বরে বলল। কি হয়েছে জমিদার সাহেব, আপনাকে এত গম্ভীর দেখাচ্ছে? আপনার কিছু বলার ছিল। সিমরান ঠোঁট কামড়ে হেসে ফেলল, একটু চোখে রেলিংয়ে হাত রাখলো, যেন হাওয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের কোণ দিয়ে দেখছে শুধু বাইজিদকে। আপনি তো জানেন জমিদার সাহেব, আপনাকে গম্ভীর দেখতে আমার একদমই ভালো লাগে না। বাইজিদের কণ্ঠ আরো ঠান্ডা করে বলল। সন্ধ্যা হয়ে আসছে, ভিতরে যান। সিমরান মৃদু হেসে তার দিকে আর একটু সরে এলো। কেন, আমার কথা শুনতে কি এতটাই অপছন্দ আপনার? এবার বাইজিদ স্পষ্ট বিরক্ত হলো, আরো এক পা সরে দাঁড়ালো। আপনি কি বলতে চান সরাসরি বলুন। সিমরান এবার মুখটা একটু নিচু করলো, যেন খুব লজ্জা পাচ্ছে, কিন্তু তার কণ্ঠে লজ্জার চেয়ে খেলাচ্ছলই বেশি। আমি মাঝে মাঝে ভাবি, এই বিশাল প্রাসাদে এত লোকের মাঝেও আপনার কি একা একা লাগে না? বাইজিদ চোখ শুরু করে তাকালো সিমরানের দিকে, কঠিন স্বরে বলল। এটা আপনার ভাবার বিষয় নয়। সিমরান আবার হাসলো। এবার সে হাত বাড়িয়ে ছাদের রেলিং ছুঁলো, কিন্তু আঙুলের ডগা প্রায় ছুঁয়ে গেল বাইজিদের হাত। না মানে, যদি আপনার কখনো একা লাগে। আপনি কি বুঝতে পারছেন আপনি কি ধরনের কথা বলছেন? বাইজিদের এমন রুক্ষ কথায় সিমরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব মৃদু হেসে বলল। আমি তো শুধু আপনার খোঁজ নিচ্ছিলাম জমিদার সাহেব। বাইজিদের মুখ আরো কঠিন হয়ে গেল। আমার খোঁজ নেওয়ার জন্য এই প্রাসাদে যথেষ্ট মানুষ আছে। বলেই বাইজিদ অন্তরের দিকে হাঁটা দিল। সিমরান ছাদেই দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু চোখে তখন এক আগুন জ্বলছে, যেন মনে মনে সে বলছে। আপনি যত দূরে সরে যান জমিদার সাহেব, আমি ততই কাছে আসব। পেছন থেকে ফের ডাকলো। শুনুন, চাচাজান আপনাকে কক্ষে রেখেছেন। বাকের শাহের কক্ষে আসতেই তিনি বললেন মেহেরুন্নেসা চলে যাওয়ার কথা। বাইজিদের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। কানে বাজতে কথাটা মেহেরুন্নেসা কাল চলে যাবে, এই ভাবনাটা মাথায় আসতেই তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হয়, যেন কেউ হঠাৎ করে তার বুকের ভেতর থেকে কিছু একটা তুলে নিতে যাচ্ছে। ধীর শ্বাস নেয়, নিজেকে বোঝাতে চায় এটা তেমন কিছু না। পৃথিবীতে কত মানুষ আসে আবার চলে যায়, একজন মেয়ের চলে যাওয়াতে এত ভাবনার কি আছে? তবু মন তার কথা শুনছে না। এই করিডরগুলো থাকবে, এই বিশাল উঠোন থাকবে, এই উঁচু দেয়াল আর গম্বুজগুলোও থাকবে, কিন্তু কোথাও আর থাকবে না সেই নীরব উপস্থিতি। হয়তো আর কোনোদিন এই প্রাসাদের কোনো জানালার পাশে বসে থাকবে না মেহেরুন্নেসা। হয়তো আর কোনোদিন হালকা বাতাসে তার মেহেরুন্নেসা চলে গেলে তার মনে অদ্ভুত এক ফাঁকা জায়গা তৈরি হবে, আর সেই ফাঁকা জায়গাটা হয়তো কেউ কোনোদিন পূরণ করতে পারবে না।
এই ভাবনাটা আসতেই তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। তার আঙুলগুলো ধীরে মুঠো হয়ে যায়। একজন অচেনা মেয়ে 2 দিন ধরে দেখছে, যে মেয়েকে সে ঠিক মতো চেনেও না, তবু কেন তার চলে যাওয়ার কথা ভাবতেই এমন অস্বস্তি হচ্ছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, প্রাসাদের বাহিরে সারি সারি রক্ষীরা দাঁড়িয়ে। সকলের সামনে সিঁড়ির চূড়ায় দাঁড়িয়ে মাহাদি কিছু বলছেন সকলের উদ্দেশ্যে। সকলে মনোযোগ দিয়ে শুনল। হাতের বসাটা উঁচু করতেই সকলে চলে গেল যে যার দায়িত্বে। মাহাদি রক্ষীদের বিদায় করে দিয়ে পেছনে ফেরা মাত্রই এক ধারালো তলোয়ার ছোপ ছো করে গেল তার সামনে দিয়ে। অল্পের জন্য এক পা পিছিয়ে বেঁচে গেল যেন। আক্রমণকারীকে আঘাত করতে নিজেও কোমরে গুজে রাখা তরবারি কোষ থেকে তলোয়ারটা বের করতে সামনে দেখা গেল সেই তেজি মুখখানা। চোখ দুটো যেন আগুনের গোলা হয়ে আছে, সোনালি চুলগুলো বাতাসে পেছন দিকে উঠছে। এই মেয়েটা দেখতেও আস্ত একটা আগুনের গোলা। তার সোনালি চুলগুলো যখন ওড়ে মনে হয় তাও তাও করে আগুন জ্বলছে। সুনেহরাকে দেখে মাহাদির হাত শিথিল হলো। তলোয়ারটা নিচু করে বলল, ও শাহজাদে, আপনি তা এমন আচমকা আক্রমণ করলেন কেন? বললেই তো গর্দান প্রস্তুত। শুধু একবার বলে দেখুন, আপনার হাতে 2 টুকরো হতে একবারও দ্বিধাবোধ করব না। সুনেহরা তলোয়ারের জোর বাড়ালো। খানিকটা টুকসে গেল মাহাদির বুকের অংশের লোহার বর্ম, কিন্তু মাহাদির চোখ জোড়া স্পষ্ট হাসছে। তা দেখে সুনেহরার রাগ বাড়ল আরো। খুব অনধিকার চর্চা করার শখ জেগেছে না? 2 টুকরো কি? আপনাকে আমি কুচি কুচি করব পরের বার আমার পথে বাধা হয়ে দাঁড়ালে। তলোয়ারের বল প্রয়োগ করতে মাহাদি একটু পিছিয়ে গেল, যদিও সুনেহরার শক্তি মাহাদিকে নাড়াতেও পারত না। সে যেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করল। সুনেহরা ফিরে যেতে নিলেই মাহাদি পেছন থেকে ডাকলো, জাহ্নবী। সুনেহরার পা থামলো। এই লোকটা তার নাম ধরে ডাকলো, এত সাহস! কটমট করে পেছনে তাকাতেই আর দেখা গেল না মাহাদিকে। মাটির রান্নাঘরের ভ্যাপসা গরমে ঘেমে নিয়ে একাকার তিলোত্তমা। ভোরবেলা উঠে জাতাই গম পিষে আটা তৈরি করে তা দিয়ে রুটি বানাচ্ছে সকলের জন্য। শ্বশুরবাড়িতে পয়লা 6 দিন আরামে কাটলেও 7 দিনের দিন তার অবসান ঘটল। ফুফু শাশুড়ির ক্যাটক্যাট আর শাশুড়ির করার নির্দেশে আজ থেকে রোজ তার বাড়ির সকলের জন্য নাস্তা এবং রাতের খাবার তৈরি করতে হবে। দুপুরে রান্নার পালা শিমুর। জাতা ঘোরাতে ঘোরাতে নরম হাতখানায় ফোসকা পড়েছে কয়েক জায়গা। সেই হাতেই বেলছে এবড়ো খেবড়ো রুটি। এক একটার আকার হচ্ছে এক এক রকম, কোনোটাই গোল হচ্ছে না। হবে কি করে? কোনোদিন করেছে নাকি এসব কাজ? বাকের শাহের কন্যা না হলেও তার চেয়ে কোনো অংশে কম সুখে ছিল না সে জমিদার মহলে। যাওয়ার আগেই সব হাজির হয়ে যেত। খাবার খাওয়ার পর হাতটাও দাসীরা ধুয়ে দিয়েছে। চুলগুলো পর্যন্ত নিজের আঁচড়াতে হয়নি, দাসদাসীরাই করতো সব। মাহবুব বিয়ের করার আগে বলতো তার বাড়িতে দাসী না থাকলেও কম যত্নে থাকবে না তিলোত্তমা। মাহবুব তার সম্পূর্ণ যত্ন করবে, কিন্তু তার মেয়াদ রইল মাত্র 6 দিন। এখন মাহবুবও তিলোত্তমার হয়ে কোনো কথা বলে না। লোহার তাওয়ায় রুটি সেঁকতে গিয়ে ছ্যাঁকা লাগলো হাতে। মৃদু চিৎকার দিয়ে উঠল তিলোত্তমা। মল্লিকা আওয়াজ পেয়ে এগিয়ে এলো রান্নাঘরে। তিলোত্তমা হাত ধরে কাঁদছে বসে, এক হাত আরেক হাতে ধরে ছাকাচ্ছে। তাওয়ায় রাখা রুটিটা পুড়ে কালো হয়ে যাচ্ছে। মল্লিকা তিলোত্তমাকে ডিঙিয়ে গিয়েও রুটিটাকে বাঁচাতে পারল না, পুড়ে কয়লা হয়ে গেছে। এমন দৃশ্য দেখে মল্লিকার রাগ চড়ে গেল তালুতে। দাঁত কিরমির করে খপ করে মুঠোয় নিয়ে নিল তিলোত্তমার চুলের খোপা। টেনে তুলল চুলের মুঠি ধরেই। ব্যথায় কুকিয়ে দাঁড়াতে গালে বসালো এলোপাথারি চড় থাপড়। মুখ দিয়ে অনর্গল বেরোতে লাগলো অশ্রাব্য সব গালি। ঢেমনি কোথাকার, এটা তোর পাতানো বাপের জমিদারি পেয়েছিস? রান্নাঘরে এসে মন কোথায় থাকে তোর? রুটিটা পুড়িয়ে দিলি অজাতের ঝি। দেখি বাকি রুটোরগুলো কি হাল করেছিস। রুটির ঝুড়িতে চোখ পড়তে মল্লিকা আরও তেতে উঠল। তিলোত্তমাকে খোপা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, হায় 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 রে, ও খোদা,
তুমি কই? উঠাইয়া নেও আমারে। এই সর্বনাশী করেছে কি? সব রুটি নষ্ট কইরা দিছে। ওরে ও মাহবুব, মাহবুব, দেখ তোর নবাবের বেটি বউ কি করছে এগুলা। ওই মাহবুব, ভাবি, মীরা, শিমু সব কই গেলা দেখা যাও। রমলা বেগম সবে হাত মুখ ধুয়ে এসেছে। মল্লিকার গলা শুনে এগিয়ে আসলো রান্নাঘরে। দরজা দিয়ে ঢুকে ভেতরের দৃশ্য চোখে পড়তে মাথায় হাত দিয়ে মুখ হা করে ফেলল। রুটি ডিরে করছে কি? একটা রুটিও তো খাউন যাইব না। মল্লিকা একটা রুটি তুলে হাত দিয়ে ছিঁড়ে দেখালো। চামড়ার মতো শক্ত, টেনে ছেঁড়া যাচ্ছে না, বেশিরভাগই পুরে কালো হয়ে গেছে। রমলার রাগে বোম হয়ে কোমরে হাত দিয়ে বলল, এই বিচার আইজই মাহবুবেরই করতে হইব। জমিদারে জি কয় ভরি সোনা গয়না লইয়া আইসো জমিদার মহল থেকে? আগেরটার তো মহলে ঠাই হইছে, তাই বইলা তোমার হইব না। আমার মাইয়াডা উল্টা তগো দুই শয়তানির পাল্লায় পড়া কারাগারে গেল। মল্লিকা খ্যাক খ্যাক করে উঠল রমলার কথায়। দোষ তো ওগোর দুইজনের না খালি ভাবি, তোমার মাইয়াও আছে। আগ বাড়াইয়া কথা কইতে কেন যাইতে হইব? এখন নিজেরই গেলে অন্ধকার কারাঘরে। রমলা ননদের সাথে কথা না বাড়িয়ে মাহবুবকে ডাকলো। সারা রাত বাইজিপাড়ায় কাটিয়ে ভোরে ফিরে গাঢ় ঘুম ঘুমিয়েছে মাহবুব। এমন কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটানোতে চটে গেল খুব। চোখ ডলতে ডলতে রান্নাঘরে আসতেই মা আর ফুপুর এক বস্তা অভিযোগ তিলোত্তমাকে নিয়ে। রাতে তিলোত্তমার ঘাড় ধরে টেনে তুলল, গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আমারে শান্তিতে থাকতে দিবি না তো? তোরও আমি বাঁচতে দিব না, আই আমার লাগে। চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে গেল ঘরে। মল্লিকা আর রমলার মুখে ফুটল বিশ্বজয়ের হাসি। বেলা গড়িয়ে সময় তখন প্রায় দ্বিতীয় প্রহর ছুতে চলেছে। এমন সময় বাকেশা দরবারের জরুরি আলাপ সেরে মাত্রই ফিরেছে ঘরে। কাঁসার নকশা করা গ্লাসটায় ঠান্ডা শরবত নিয়ে কক্ষের দরজায় কড়া নাড়ল সিমরান। চাচাজান আসবো? এসো মা। সিমরান গ্লাসটা নিয়ে পালঙ্কের পাশের ছোট কাঠের টেবিলটায় রাখলো। মাথা নিচু করে মিনমিনি গলায় বলল, চাচাজান, মেহরুন্নেসাকে এখনও তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কেউ বের হয়নি? বাকেশা শরবতে একবার চুমুক দিয়ে বলল, সে কি বাইজিৎ কে? তো গতকালকে বললাম, ও তো বলল আজ সকালে রওনা দেবে। ভুলে গেছে নাকি? একটু ডেকে পাঠাও তো মা, ওকে বলো আমি ডাকছি এক্ষুনি। সিমরান স্মিত হেসে বেরিয়ে গেল ঘর থেকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সামনাসামনি পড়ল সুনেহরা। এই মেয়েটার দৃষ্টি কেমন অদ্ভুত, গন্তব্য ভুলিয়ে দেয়, উদ্দেশ্য নড়বড়ে করে দেয়। ওর তীক্ষ্ণ চাহনি। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? সিমরান শুকনো চোখ গেলে বলল, শেষে শাহাদার ঘরে। সুনেহরা কেমন সরু চোখে তাকালো সিমরানের দিকে। চেহারা দেখে তো মনে হচ্ছে নিশ্চিত কোনো বদ মতলব আছে। ভাইজান গোসল করছে, এখন যেও না। বলেই কটকট করে নেমে গেল সুনেহরা। চোখের আড়াল হতে চারিদিকে ভালো করে দেখে নিল সিমরান। তারপর চলে গেল বাইজিদের কক্ষের দিকে। সদ্য গোসল করা ভেজা উদাম গায়ে শাহজাদাকে দেখার সুযোগ সে কখনোই হাতছাড়া করবে না। প্রাসাদের উত্তর দালানের সেই অংশটা সাধারণত নিস্তব্ধই থাকে। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে এসে লম্বা জানালার ফাঁক দিয়ে করিডোরের মেঝেতে নরম সোনালি ছায়া ফেলে দিচ্ছে। সেই নীরবতার মাঝেই রান্নাঘরের দরজাটা খুলে বেরিয়ে এলো বাইজিদ। গোসল সেরে এসেছে সে। ভেজা চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে এখনো। প্রশস্ত কাঁধ বেয়ে চিকচিক করে গড়িয়ে নামছে পানির রেখা। কোমরে শুধু সাদা একটা তোয়ালে জড়ানো। ভেজা শরীরের ওপর সূর্যের আলো পড়তেই যেন তার গায়ের রঙে অন্যরকম দীপ্তি ফুটে উঠেছে। জমিদার পুত্র বাইজিদকে এমন অবস্থায় খুব কম লোকেই দেখার সুযোগ পায়। তার সবুজ চোখ দুটো গোসলের পর আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে, যেন অদ্ভুত এক গভীরতা আছে সেখানে। ভেজা চুল হাত দিয়ে এলোমেলোভাবে পেছনে সরিয়ে নিল সে। সেই মুহূর্তে তার ভঙ্গিটা এমন স্বাভাবিক অথচ
অদ্ভুতভাবে আকর্ষণীয়, যেন নিজের অজান্তেই সে চারপাশের দৃষ্টি টেনে নেয়। কিন্তু বাইজিৎ জানে না ঠিক এই সময়ে কেউ একজন তাকে দেখছে। পর্দার আড়ালে নিঃশব্দ দাঁড়িয়ে আছে সিমরান। সে পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টে। প্রথমে যেন কৌতূহল ছিল, কিন্তু ধীরে ধীরে সেই দৃষ্টি অন্যরকম হয়ে উঠল। তার চোখে বিস্ময়, মুগ্ধতা আর এক অদ্ভুত লুকানো আকাঙ্ক্ষার ঝিলিক। এভাবে কাছে থেকে বাইজিৎকে দেখার সুযোগ সে সচরাচর। বাইজিৎ অন্যমনস্কভাবে মাথা ঝাঁকিয়ে ভেজা চুল থেকে পানি ছড়িয়ে দিল। কয়েক ফোঁটা পানি কাঁধ বেয়ে নিচে নেমে এলো। সেই দৃশ্যটা দেখে সিমরানের বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। তার দৃষ্টি যেন আটকে আছে বাইজিদের ওপর। মনে হলো এমন একজন পুরুষের পাশে দাঁড়ালে কেমন লাগতো। ভাবনাটা হঠাৎ করে তাকে অন্য এক কল্পনার জগতে নিয়ে গেল। সে যেন আর পর্দার আড়ালে নেই, বরং ঠিক বাইজিদের সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা নরম কাপড়। সে আলতো করে বাইজিদের ভেজা চুল মুছে দিচ্ছে। কল্পনায় বাইজিদ একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে, যেন ইচ্ছা করেই তাকে এই কাজটা করতে দিচ্ছে। সিমরান একটু বিরক্তির ভান করে বলে, এত বড় মানুষ হয়ে নিজে নিজে চুল মুছতে পারেন না নাকি? বাইজিদের চোখে তখন সেই চেনা দুষ্টুমি। সবুজ চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। সে মুচকি হেসে বলে, তুমি যখন আছো তখন আর আমাকে কষ্ট করতে হবে কেন? সিমরান লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু হাত থামে না। সে আবার কাপড়টা দিয়ে বাইজিদের কাঁধের ভেজা পানি মুছে দেয়। বাইজিদ হঠাৎ তার হাতটা ধরে ফেলে। এই ভেজা ঠোঁটে একটা চুমু হবে কি? ঠাট্টা সুরে বলে সে। সিমরান রাগ দেখানোর চেষ্টা করে, কিন্তু মুখের কোণে হাসি লুকাতে পারে না। কল্পনার সেই দৃশ্য, তারা দুজন যেন একেবারে স্বাভাবিক স্বামী স্ত্রী একটা সহজ ঘরোয়া মুহূর্তের মধ্যে ডুবে আছে। ঠিক তখনই বাস্তবে করিডোরে হালকা বাতাস বইল। পর্দাটা দুলে উঠল। সিমরান হঠাৎ চমকে উঠল। তার কল্পনার জগৎটা মুহূর্তেই ভেঙে গেল। সে আবার বুঝতে পারল এখনো পর্দার আড়ালেই দাঁড়িয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে থাকা বাইজিৎ কিছুই জানে না। সে অন্যমনস্কভাবে চুল মুছছে, যেন পৃথিবীর কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। সিমরান ধীরে ধীরে পর্দার আড়াল থেকে একটু সরে গেল, কিন্তু তার বুকের ভেতরে যে অদ্ভুত অনুভূতিটা জেগে উঠেছে তা আর সহজে থামার মতো নয়। মনে মনে সে শুধু একটাই কথা ভাবল, যদি কখনো সত্যিই এমনটা হতো, যদি সত্যিই সে বাইজিদের জীবনের এতটা কাছে যেতে পারত, তাহলে হয়তো এই প্রাসাদের নীরব দেয়ালগুলো অন্যরকম গল্প বলতো। করিডোরের নিস্তব্ধতা তখনও ঘন হয়ে আছে। সিমরান পর্দার আড়ালে দাঁড়িয়ে নিজের বুকের ধুকপুক শব্দটা যেন নিজেই শুনতে পাচ্ছে। একটু আগের কল্পনার কথা মনে পড়তেই তার গলা আবারও গরম হয়ে উঠল। সে দ্রুত সরে যেতে চাইল, যেন কেউ তাকে দেখার আগেই এখান থেকে চলে যেতে পারে। ঠিক তখনই স্নানঘরের দিক থেকে একটা শব্দ হলো। বাইজিৎ মাথা ঘুরিয়ে তাকালো। পর্দাটা হালকা দুলে উঠেছে। তার তীক্ষ্ণ সবুজ চোখ মুহূর্তেই সেটা লক্ষ্য করল। কয়েক পা এগিয়ে এসে পর্দার দিকে তাকাতেই সে দেখতে পেল ওখানে দাঁড়িয়ে আছে সিমরান। তার ভ্রু কুঁচকে গেল। বিরক্তি স্পষ্ট হয়ে উঠল চোখে মুখে। আপনি? কণ্ঠটা ঠান্ডা। পর্দার আড়াল থেকে ধরা পড়ে যাওয়া মানুষটার মতো সিমরান এক মুহূর্তে স্থির হয়ে গেল। ধীরে ধীরে পর্দা সরিয়ে বেরিয়ে এলো সে। মাথা নিচু করে ফেলল। চোখে তুলে তাকানোর সাহস নেই। তার গলা লজ্জায় লাল হয়ে উঠেছে। বাইজিৎ একবার ওপর থেকে নিচ পর্যন্ত তাকালো, তারপর স্পষ্ট বিরক্তি নিয়ে বলল, আপনি এখানে কি করছেন? কণ্ঠে কোনো কোমলতা নেই, বরং কঠিন একটা দূরত্ব। সিমরানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। মনে হচ্ছিল এই মুহূর্তে সে যেন ভীষণ অপমানিত হয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বলল, জমিদার বাবু, আপনাকে ডাকছেন। কথাটা বলার সময় তার গলাটা শুকিয়ে যাচ্ছিল। বাইজিৎ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, চোখে স্পষ্ট সন্দেহ আর বিরক্তি। খবর দিতে এসে পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন কেন? ঠান্ডা স্বরে জিজ্ঞেস করল সে। সিমরানের গাল আরও লাল হয়ে উঠল।
সে তোতলাতে লাগলো। আমি আসলে আমি আসলে এইমাত্র এসেছি। কথাটা শেষ করতেও পারল না। বাইজিৎ গভীর একটা শ্বাস ফেলল, যেন পুরো ব্যাপারটাই তার কাছে অপ্রয়োজনীয় বিরক্তির মতো লাগছে। তারপর সংক্ষিপ্ত স্বরে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। এর বেশি আর একটা কথাও বলল না। ভেজা চুল থেকে পানি ঝরতে ঝরতে সে করিডোর ধরে হাঁটা শুরু করলো। সিমরান একই জায়গায় দাঁড়িয়ে রইল, মাথা নিচু, গাল এখনো লাল। তার মনে হচ্ছিল একটু আগের সেই কল্পনার মুহূর্তটা যেন হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গেছে। বাস্তবের বাইজিৎ আর তার কল্পনার বাইজিৎ দুজন যেন একেবারেই আলাদা। বাইজিৎ ধীর পায়ে করিডোর পেরিয়ে এগিয়ে গেল জমিদার বাড়ির দক্ষিণ দালানের দিকে। ওখানেই থাকেন বাকের শাহ। তার ঘরের সামনে সবসময় একটা চাপা গাম্ভীর্য লেগে থাকে। দরজার সামনে পৌঁছে বাইজিৎ এক মুহূর্ত থামল। ভেতর থেকে হালকা কাশির শব্দ ভেসে আসছে। তারপর দরজায় হালকা ঠেলা দিতেই সেটা খুলে গেল। ঘরের ভেতর আলোটা মৃদু। বড় টেবিলের পাশে বসে আছেন বাকের শাহ। বয়স তার অনেক হলেও দৃষ্টিতে এখনো সেই কঠোরতা আছে। সামনে কিছু কাগজপত্র ছড়ানো, কিন্তু তিনি যেন সেগুলোর দিকে খুব একটা মন দিচ্ছেন না। বাইজিৎ ভেতরে ঢুকতেই তিনি ধীরে মাথা তুললেন, কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নীরবে। তারপর গম্ভীর স্বরে বললেন, বাইজিৎ, আজ সকালে তোমাকে একটা কাজ বলেছিলাম। বাইজিৎ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। মেহরুন্নেসাকে বাড়ি পৌঁছে দিতে বলেছিলাম, মনে আছে? প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই বলা হলো, কিন্তু তাতে যেন অদ্ভুত একটা ভার ছিল। বাইজিদের চোখের পাতা একবার কেঁপে উঠল। বাকের শাহ আবার বললেন, কেন পৌঁছে দাওনি তাকে? কথাটা শুনতেই বাইজিদের মুখে যেন হঠাৎ ছায়া নেমে এলো। এক মুহূর্ত আগে পর্যন্ত তার মুখে যে নির্লিপ্ত ভাব ছিল সেটা যেন মিলিয়ে গেল। চোখের দৃষ্টি অদ্ভুতভাবে গাঢ় হয়ে উঠল। সে উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড চুপ করে রইল। মনে পড়ে গেল রাতের সেই দৃশ্য। বাকের শাহ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। কি হলো, চুপ করে আছো কেন? বাইজিৎ ধীরে চোখ নামালো, কণ্ঠটা স্থির রাখার চেষ্টা করলো। কিছু কাজ ছিল, তাই যেতে পারিনি। বাকের শাহ ভ্রুকুচকে তাকালেন। কাজ? তার কণ্ঠে স্পষ্ট সন্দেহ, কিন্তু বাইজিৎ আর কিছু বলল না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখে তখন যেন অদ্ভুত এক ছায়া, কারণ সে নিজেও বুঝতে পারছে মেহরুন্নেসার প্রতি যে টানটা তার ভেতরে জন্ম নিচ্ছে সেটা সাধারণ কোনো অনুভূতি নয়। বাইজিৎ হুট করে বলে উঠল এক অনাকাঙ্ক্ষিত কথা। আমি মেহরুন্নেসাকে বিয়ে করতে চাই আব্বা। ছেলের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন বাইজিৎ শাহ। এ তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? তুমি মেহরুন্নেসাকে কেন বিয়ে করবে? কারণ জানি না, তবে তাকে দেখলে আমার অযথাই কেমন সুখ সুখ অনুভূতি হয়। এই সুখকে আমি দূরে যেতে দিতে চাই না। বাইজিৎ শাহ চোখ সরু করে তাকিয়ে রইল। বাইজিৎ মোটেও ছেলে মানুষে করার মতো লোক না। অবশ্যই গভীর ভাবনা চিন্তা করে সবটা বলছে। বাকের শাহ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু সে কি রাজি তোমাকে বিয়ে করতে? আগে তার কাছে প্রস্তাব পাঠানো উচিত। প্রস্তাবটা আমি তাকে একান্ত ব্যক্তিগতভাবে দিতে চাই আব্বা। বাকের শাহ ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে বাইজিদের কথায়, তবুও সম্মতি দিলেন। বাইজিৎ বাবার সম্মতি দেখে এক ফালি হাসল, ভীষণ আনন্দের সেই হাসি। মেহরুন্নেসাকে রত্নপ্রভার ঘরে পাওয়া যাবে। বাইজিৎ সেদিকেই হাতটা দিল। কক্ষের ভারে লোহার দরজাটা বন্ধ। দরজা নিয়ে দুইবার টোকা দিতে খুলল রত্নপ্রভা। বাইজিৎকে ভীষণ অস্থির দেখালো। প্রভা চিন্তিত হয়ে বলল, কি হয়েছে ভাইজান, তুমি ঠিক আছো তো? মেহরুন্নেসা ভেতরে আছো? প্রভা একবার ভেতরে তাকিয়ে বলল, হ্যাঁ আছে, কেন? তুই একটু বাইরে যা, তার সাথে আমার একান্ত কিছু কথা আছে। দারুণ চমকে গেলেও ভাইয়ের কথার ওপর প্রশ্ন করার সাহস হলো না প্রভার। বেরিয়ে গেল আলকুছে। বাইজিৎ ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মেহের খাটে বসেছিল। বাইজিৎকে ঢুকতে দেখে চমকে উঠল। বাইজিৎ এগিয়ে এসে মেহরুন্নেসার দিকে সরাসরি দৃষ্টি রেখে বলল, বসুন, দরকারি কথা আছে আপনার সাথে। মেহরুন্নেসা জড়তা কাটাতে এলোমেলো দৃষ্টিতে তাকাতে লাগলো কক্ষের চারদিকে। অল্প কিছু সময় নীরবতা কাটানোর পর বাইজিৎ বলল, মেহরুন্নেসা, আমি আপনাকে বিয়ে করতে চাই। মেহরুন্নেসা বড় বড় চোখ করে তাকালো বাইজিদের দিকে।
নিকাবের আড়ালে থাকা সেই দৃষ্টি অদেখা রয়ে গেল বাইজিদের। বাইজিদ আগের মতোই তাকিয়ে বলল, ধরে নিন আপনার ভাইয়ের করা অপরাধের শাস্তি আপনি খেটে যাচ্ছেন। আপনার পরিবারকে সেদিন ছেড়ে দিলাম, তার প্রায়শ্চিত্ত আপনি করেছেন। বলুন, আর যদি আপনি খাটতে না চান তাহলে? না না, দয়া করুন। বাইজিদের কথা শেষ হওয়ার আগেই মেহরুন্নেসা মৃদু চিৎকার দিল। বাইজিদের ঠোঁটে ফুটল বিশ্বজয়ের হাসি। উঠে দাঁড়িয়ে বলল, শাস্তিস্বরূপ আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। বাকিটা জীবন আপনাকে আমার সাথে কাটানোর রায় দিলাম। আপনি কি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত? মেহরুন্নেসা উপর নিচ মাথা নাড়ালো। নিকাবের ভেতর দুই গাল বেয়ে গড়িয়ে পড়ল মুক্তোর দানার মতো নোনা জল। বাইজিদের মুখে তখন খুশির ঝলক বইছে। উঠে দাঁড়িয়ে মেহরুন্নেসাকে আগাগোড়া একবার দেখে বেরিয়ে গেল। মধ্যাহ্ন ভোজের সময় হয়েছে। সকলেই বৈঠকে উপস্থিত। সিমরান মাত্র আসলো। কেউই খাওয়া শুরু করছে না। বাকেশা মুখ ভার করে বসে আছেন। মেহরুন্নেসা প্রভার পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সকলের মধ্যে নীরবতা ভেঙে বাকেশা বললেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আগামী শুক্রবার পবিত্র জুম্মার দিনে দুজনের সম্মতি আমি বাইজিদ আর মেহরুন্নেসার বিবাহ ঘোষণা করছি। সিমরানের চোখ তখন কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মার্জান কিছু বলতে যাবে তখনই বাকেশা হাত উঁচু করে বলল, ব্যাস, এরপর কেউ কোনো কথা বলবে না এই বিষয়ে। কি আছিস, গোটা রাজ্যে খেজুর মিষ্টি বিলি কর। গোটা রাজ্যবাসীকে জানিয়ে দাও শাহজাদার বিবাহ হতে চলছে। খাবার টেবিলটার ওপর প্রান্তে বসা সুনেহরার ঠোঁটে ফুটল কুটিল হাসি।